ওকে, আমার কথা শোনা যাচ্ছে এখন ক্লিয়ারলি? জি স্যার। ওকে, ঠিক আছে। আজকে আমরা যেই চ্যাপ্টারটা দিয়ে আমাদের সোশ্যাল প্রজেক্ট সফটওয়্যার প্রজেক্টের কোর্সটা কমপ্লিট শুরু করব সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। কারো কি আইডিয়া আছে যে ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি? এনিওয়ান? স্যার এটা ওইটা না তো, ওই যে ডাটা পাঠায় দেওয়ার সময় যে ইয়ে হয় যাতে বোঝা না। এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনি হচ্ছে ঠিক ধরতে পারছেন, যদিও ওইরকম ভাবে বুঝাতে পারতেছেন না। রাইট, এক্স্যাক্টলি। যে যে ধরেন হচ্ছে আমি হচ্ছে কোনো একজনকে মেসেজ পাঠাবো। হ্যাঁ স্যার, ওই যে তো সেই আমি মেসেজ মেইলটা পাঠাই দিলাম, ওটা সাংকেতিক ভাষায় ও পায় গেল, যাতে অন্য মানুষ না জানতে পারে, মানে লিক না হয়। যেটাকে বলা হয় জানলেও যেন কোনো কাজে না লাগাইতে পারে। মানে যেটা, হ্যাঁ, আলবে ঠিক বলছেন স্যার, জানলেও যেন কোনো কাজে লাগাইতে না পারে। আচ্ছা, ঠিক আছে। যেটা বলতেছিলাম যে এনক্রিপ্ট, আপনার হচ্ছে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট আমাদের আমাদের নলেজের বা আমাদের এমন একটা ডিপার্টমেন্ট বা এমন একটা কোর্স, এমন একটা স্টাডি, যেই স্টাডি হচ্ছে মেইনলি কনসার্ন থাকে আমাদের কমিউনিকেশনটাকে সিকিউর করার জন্য। আমাদের কমিউনিকেশনটাকে সিকিউর করার জন্য আমাদের শিক্ষার বা আমাদের লার্নিং এর যেই পার্টটুকু রেসপন্সিবল, সেই ডিপার্টমেন্টকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি ক্লিয়ার? দ্যাট মিন্স হচ্ছে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট, এমন একটা স্টাডি, এমন একটা প্র্যাকটিস যার মাধ্যমে আমরা আমাদের কমিউনিকেশনটাকে সিকিউর করতে পারি। এক কথায় শেষ। তাহলে জাস্ট আপনি একটা যদি কেউ নোট ডাউন করতে চান, ক্রিপ্টোগ্রাফির পাশে লিখে রাখতে পারেন, যেটা হচ্ছে যে আপনার কমিউনিকেশনটাকে সিকিউর করে। ওকে, তো এখন হচ্ছে কি যে আমরা আমরা আমাদের কন্টেন্টে যাওয়ার আগে জাস্ট ম্যাম যেটা বলতেছিলেন যে আমরা একটা মেসেজ পাঠাইতেছি, সেই মেসেজটা হচ্ছে এমন ভাবে একটু চেঞ্জ করে দিব যেটা আসলে আমাদের আমাদের যে ইয়ে থাকবে মাঝখানে, আমি ইউজার এন্ড এবং হচ্ছে রিসিভার এন্ড, ইউজার সরি সেন্ডার এন্ড এবং রিসিভার এন্ড এর মধ্যবর্তী যারাই থাকবে না কেন, তারা যদি আমার ওই টেক্সটটাকে পায়, ওই মেসেজটাকে পায়, সেটা যেন তারা রিড করতে না পারে। তো আমরা নরমালি ধরে নিই যে একটা আপনার ক্রিপ্টোগ্রাফিক একটা অ্যালগরিদম বা এনক্রিপশন, এটাকে এই যে আপনারা যে বলতেছেন যে আমরা আমাদের অরিজিনাল টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই যে চেঞ্জ করে দেই যেভাবে, সেই মেথডটাকে বলা হয় এনক্রিপশন মেথড। ঠিক আছে? তো এটা হচ্ছে এনক্রিপশন মেথড। সো এনক্রিপশন মেথডটা আমরা যদি একটা অ্যালগরিদম, সিম্পল একটা অ্যালগরিদম চিন্তা করি, তো সেটা হচ্ছে যে ধরেন আমাদের যে টেক্সটটা আছে, যেমন আমি কাউকে ধরেন হাই পাঠাবো, আমি কাউকে কি পাঠাবো? হাই। হাই পাঠাবো। তো হাই লিখতে গেলে আমার ক্যারেক্টার হচ্ছে এইচ আর আই। তো আমাদের যে এনক্রিপশন মানে কি, যে আমি হচ্ছে আমার এই টেক্সটটাকে চেঞ্জ করে এমন একটা টেক্সটে কনভার্ট করব যেই টেক্সটটা হিউম্যান রিডেবল থাকবে না। তো সেই এনক্রিপশন অ্যালগরিদম হিসেবে সিম্পল একটা অ্যালগরিদম নেই, সেটা হচ্ছে কি যে আমার যে ক্যারেক্টারটা থাকবে, আমার যে ক্যারেক্টারগুলো থাকবে, আমার মেসেজের মধ্যে যে ক্যারেক্টারটা থাকবে, তার 3 ঘর পরের ক্যারেক্টারটাকে আমি চুজ করব। তাহলে এইচ যদি হয় আমার মেসেজের প্রথম ক্যারেক্টার, তাহলে তার পরের ক্যারেক্টার 3 ঘর পরের ক্যারেক্টারটা কি? এইচ। এইচ এর 3 ঘর পরের ক্যারেক্টারটা কি? কে, তাই না? জি স্যার। ইয়েস স্যার। জি। তাহলে হচ্ছে আইটাকে যদি আমি 3 ঘর পরে কনভার্ট করে শিফট করি, তাহলে আমি কি পাবো? এল পাবো। তাহলে এখন দেখেন, কোন একজন আমি পাঠাইলাম বা লিখলাম হচ্ছে এইচ আই, আমি কিন্তু আমার কথা ইকো পাচ্ছি, কেউ কারো কাছ থেকে আসতেছে মোস্ট প্রবলেম। ওকে, তো আমি হচ্ছে টেক্সটটা লিখলাম এইচ আই, দ্যাট মিন্স হচ্ছে হাই, কিন্তু আমার এনক্রিপশন মেথড সেই টেক্সটটাকে চেঞ্জ করে কনভার্ট করে এমন একটা উদ্ভট একটা টেক্সট জেনারেট করছে, প্রডিউস করছে, সেটা কি দাঁড়াইলো? কে এল দাঁড়াইলো। তো এই টাইপের আমার টেক্সটটা যদি আরো অনেক বড় হয়, আমি যদি এই এনক্রিপশন মেথডটাকে যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে সেই মেসেজটা একটা একটা বিচ্ছিরি একটা টেক্সটে বা আপনার বিচ্ছিরি একটা মেসেজে কনভার্ট হবে না? জি স্যার। এখন হচ্ছে ধরেন এই মেসেজটা অথবা আমার এই যে টেক্সটটা যেটা কনভার্ট হয়েছে, সেই টেক্সটটা যদি মিডল থার্ড পার্টি কোনো একটা পারসন বা কোনো একটা কেউ যদি থার্ড পার্টি কোনো একটা ইউজার যদি সেটাকে আমার হ্যাক করে বা সেটা কোনোভাবে সে রিচ করে, তাহলে কি সে কি যতক্ষণ না পর্যন্ত আমি কোন মেথডে, কোন এনক্রিপশন মেথডে
আমার টেক্সটটাকে কনভার্ট করে এনক্রিপ্টেড করলাম, সেটাকে যদি না জানে তাহলে কি সে এটাকে আপনার ইয়ে করতে পারবে, আপনার হচ্ছে কি বলে সেটাকে সে রিড করতে পারবে? সেই টেক্সটটাকে কেএল দিয়ে কি বোঝায়? সেটা তো একটা নন মিনিং একটা ওয়ার্ড, তাই না? আমাদের ওয়ার্ল্ডে কেএল দিয়ে তো কোনো কিছু মিন করতেছে না। হাই দিয়ে যেমন কোনো কিছু গ্রিটিংস মিন করতেছে, কেএলটা কিন্তু কোনো গ্রিটিংস মিন করতেছে না বা কোনো একটা মিন করতেছে না। সো কেএলটা সে পাইলো, সে কিন্তু কিছু বুঝতে পারতেছে না যে আসলে সে কি মেসেজটা লিখছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমরা তো এনক্রিপশন করে এনক্রিপশন অ্যালগরিদম চালাইয়া আমরা একটা টেক্সটকে কনভার্ট করে একটা উদ্ভট একটা টেক্সট কনভার্ট করলাম বা পাইলাম। তো এখন যদি সেটা আমি যাকে পাঠাইছি সেও যদি না বুঝে, তাহলে তাকে মেসেজ পাঠানোর কোনো মানে রইলো বা কোনো সার্থকতা রইলো? না স্যার। তাহলে এখানে কি হইতে পারে? তাহলে বিষয়টা তাহলে এখানে কি হইতে পারে যেটার মাধ্যমে হচ্ছে আমি আমার টেক্সটটাকে মানে তার জন্য মানে আমি চাইতেছি যে আমি কেবলমাত্র আমি যাকে মেসেজটা পাঠাচ্ছি সেই আমার মেসেজটা বুঝতে পারবে, আদারওয়াইজ অন্য যেই মাঝখানে থাকবে না কেন তারা কেউ মেসেজটাকে পড়তে পারবে না। তাহলে এটার প্রসেস কি হইতে পারে আপনাদের একটু নরমাল সেন্স? আপনারা ধরেন না, আপনারা ধরেন ক্রিপ্টোগ্রাফিক নলেজ থেকে বের হয়ে আসে নরমালি যদি চিন্তা করেন তাহলে সেটা কি হইতে পারে সলিউশনটা? স্যার কোনো ক্লু দিয়ে দিব? কোনো কোড ইউজ করা যেতে পারে। হ্যাঁ, কোনো কিছু চাইতে পারে, যেটা মানে চাইতে পারে সেটা বুঝলাম, কোনো একটা কোড ইউজ করা যেতে পারে বা ক্লু চাইতে পারে। এরপর কি হইতে পারে মানে দিল তারপরে ফজলের আপনি কোশ্চেনটা একটু আরেকবার। ওকে, কোশ্চেনটা হচ্ছে যে আমার যে টেক্সটটা ছিল, হ্যাঁ শিওর আমি কোশ্চেনটা আবার বলতেছি, যে আমার যে মেসেজটা ছিল, আমার যে টেক্সটটা ছিল হাই, সেটাকে আমরা সিকিউরিটির পারপাসে চেঞ্জ করে একটা হিউম্যান রিডেবল না এই টাইপের একটা টেক্সট কনভার্ট করে কেএল করলাম। তো কেএলটা যদি আমি আমার যাকে পাঠাইতেছি, ধরেন হচ্ছে সুকান্তকে অথবা ফজলে রাব্বিকে পাঠাচ্ছি, তো পাঠানোর পর সুকান্ত যদি কেএলই দেখে বা ফজলে রাব্বি যদি মেসেজটাকে কেএলই দেখে, সে কি মেসেজটাকে রিড করতে পারবে বা বুঝতে পারবে? না স্যার, অবশ্যই বুঝতে পারবেন। তাহলে এখন তো আমাকে তো এমন একটা প্রসেস করা লাগবে বা এমন একটা কিছু করা লাগবে যেটার মাধ্যমে আমার সুকান্ত অথবা হচ্ছে আপনার ফজলে রাব্বি মেসেজটাকে কেএল এ দেখবে না, মেসেজটাকে হাই দেখবে। সেটা কি হইতে পারে? ডিক্রিপ্টার মনে হয়। মানে বিষয়টা হচ্ছে কি ডিক্রিপশনটা তো প্রসেসটার নাম। বিষয়টা আমার কাছে আনসার যেটা আমি চাচ্ছিলাম, মানে আমার কাছে যেটা বিষয় সেটাকে কনভার্ট করতে হবে স্যার। কনভার্ট করা লাগে, আমার মেইন কথা হচ্ছে আমি কিভাবে করব সেটা পরে কথা। ওইটাই তো ডিক্রিপশন। হ্যাঁ স্যার, আমি তো ডিক্রিপশন তো সলিউশনে চলে আসছি, কিন্তু আমরা হচ্ছে আপনি ক্রিপ্টোগ্রাফিক সলিউশনে চলে আসছি। আমি জাস্ট হচ্ছে কি নরমাল সেন্সের যেটা আনসার চাচ্ছিলাম সেটা হচ্ছে কি মানে এখানে কি কনভার্সন একটা স্যারে বলতে আপনার হচ্ছে একটা কনভার্সন যেমন হচ্ছে আপনার টেক্সটটাকে কনভার্ট করতেছে উদ্ভট একটা টেক্সটে, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমাকে যেই ইউজার এন্ড আমার যাকে আমি মেসেজটা পাঠাচ্ছি তার এন্ডও এমন একটা প্রসেস থাকা লাগবে যেটার মাধ্যমে কনভার্ট করে আবার মেসেজে, দ্যাট মিন্স কনভার্সন লাগবে আমার উই লেভেলেও, তাই না? জি স্যার। দুই এন্ডে লাগে, এটা আমি জানতে চাইছিলাম। দুই এন্ডে লাগে, এটা হচ্ছে আমার মূল বিষয়, বোঝার বিষয় হচ্ছে এটাই যে আমার দুই এন্ডে লাগবে। অর্থাৎ একটা কনভার্সন লাগবে হচ্ছে আমার সেন্ডারের এন্ডে এবং আরেকটা কনভার্সন লাগবে আমার রিসিভারের এন্ডে, যেন হচ্ছে আমার সেন্ডারের এন্ড যেই মেসেজটা পাঠাইছে সেই মেসেজটা যে উদ্ভট মেসেজটাকে মানে প্রথম হচ্ছে সেন্ডার এন্ড করবে কি, সেন্ডার ডিভাইসটা করবে কি, সেটাকে টেক্সটটাকে আপনার বা সার্ভিসটা করবে কি, সেটাকে উদ্ভট একটা টেক্সটে কনভার্ট করবে, সেটা ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে সেটা পাস হবে এবং হচ্ছে যাকে পাঠাইছি সেই ডিভাইসে আসার পর সেই ডিভাইসে আরেকটা মেথড থাকা লাগবে কনভার্ট করার জন্য, যে কনভার্সন মেথড দিয়ে সে আপনার টেক্সটটাকে উদ্ভট একটা টেক্সটটাকে আমাদের হিউম্যান রিডেবল একটা টেক্সটে কনভার্ট করবে। দ্যাট মিন্স এখানে দেখেন আপনারা যদি ফুল সিনারিওটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন তাহলে বিষয়টা কি দাঁড়াইতেছে যে আমরা আমাদের মূল টেক্সটটাকে আমাদের সেন্ডারের এন্ডে, সেন্ডারের ডিভাইসে, সেন্ডারের সার্ভিস থেকে একটা কনভার্সন চালাইতেছি এবং সেই কনভার্টেড মেসেজটা ট্রান্সমিট হচ্ছে, দেন হচ্ছে আমার রিসিভারের এন্ডে সেই যে মেসেজটা পাঠাইলো উদ্ভট মেসেজটাকে আবার কনভার্ট করতেছি, কনভার্ট করে হচ্ছে আমরা আবার হিউম্যান রিডেবলে কনভার্ট করতেছি। তো এখন এই প্রসেসটা স্যার আমাদের কোন ইউজারই তো স্যার মানে কোন ইউজারের কাছে তো যে কোডটা আছে ওটা তো সিন হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তো ডিভাইসে ওটাকে মানে ডিভাইসের মধ্যে ওটা চলমান থাকতেছে।
মানে সীমাবদ্ধ সলিউশনটা থাকতেছে। দিকে আমরা পরে আসতেছি, সলিউশনে পরে আসতেছি, বাট সিনারিওটাকে বুঝে গেছে, ফুল ফ্লোটা বুঝে গেছে, ওয়ার্ক ফ্লোটা যে আমাদের Yes, sir. ক্রিপ্টোগ্রাফিকে। ওকে ঠিক আছে, এখন কিছু টার্ম নিয়ে আমি কথা বলবো, সেই টার্মগুলো একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, তো সেই আমরা একটু আগে বলতেছিলাম যে আমাদের মেসেজটা সেন্ডারের এন্ড থেকে মেসেজটাকে পাঠাই, ইকো হচ্ছে যার মোবাইল ইয়ে থেকে, তারটা একটু হচ্ছে মিউট করে। ওকে, দেখেন এখানে কতগুলো বিষয় আসতেছে যে আমরা যে মেসেজটাকে পাঠাচ্ছি, আমরা যে মেসেজটা টেক্সট লিখতেছি, সেই মেসেজটাকে বলা হয় প্লেন টেক্সট। যেই মেসেজটা আমরা লিখতেছি সেই মেসেজটাকে বলা হচ্ছে প্লেন টেক্সট। তো প্লেন টেক্সটটা কি হিউম্যান রিডেবল নাকি হিউম্যান রিডেবল না? হিউম্যান রিডেবল না। রিডেবল স্যার, রিডেবল। রিডেবল প্লেন টেক্সট। জি, হিউম্যান রিডেবল কে না বললেন? স্যার আমি বলছিলাম সুকান্ত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুকান্ত, এটা হিউম্যান রিডেবল বুঝছেন, প্লেন টেক্সট যেটা জি স্যার, থাকে বুঝতে পারছি সেটা স্যার। হচ্ছে হিউম্যান রিডেবল। ওকে, তো আমার প্লেন টেক্সটটা হবে হিউম্যান রিডেবল, অর্থাৎ আমি যেই মেসেজটা লিখতেছি সেটাই হচ্ছে আমার প্লেন টেক্সট, মানে হাইটা হচ্ছে আমার হিউম্যান রিডেবল। দেন হচ্ছে এই হিউম্যান রিডেবলের প্রথম স্টেপে কি থাকে, একটা কনভার্সন থাকে। সেই কনভার্সনটা করার জন্য কিছু কোড থাকে। সেই কোডটা, যেই কনভার্সন মানে কনভার্সনের যে মেথডটা, সেই মেথডটাকে বলা হয় হচ্ছে আপনার এনক্রিপশন। মানে আমার কোনো একটা টেক্সটকে হিউম্যান রিডেবল থেকে হিউম্যান রিডেবল করবো যেটা মানে হচ্ছে সেই কনভার্সনের মেথডটাকেই বলা হয় এনক্রিপশন, বা প্রসেসটাকে বলা হয় এনক্রিপশন। ক্লিয়ার? জি স্যার। এনক্রিপশনের জন্য বিভিন্ন ধরনের অ্যালগরিদম থাকে। সো অ্যালগরিদমটা নিয়েই আমরা এই চ্যাপ্টারে লেখাপড়া করব। দ্যাট মিন্স হচ্ছে এনক্রিপশনের জন্য কিছু স্পেসিফিক অ্যালগরিদম থাকে, যেই অ্যালগরিদম গুলা আমার একটা প্লেন টেক্সটকে কনভার্ট করে একটা উদ্ভট টেক্সটে কনভার্ট করতেছে। সো যেই টেক্সটে কনভার্ট করতেছে সেই টেক্সটটাকে বলা হয় সাইফার টেক্সট। মনে মনে সবাই 3 বার এই ওয়ার্ডটাকে উচ্চারণ করেন, সাইফার টেক্সট। এই ওয়ার্ডটা অনেকবার ইউজ হবে, তো সেই জন্য এই ওয়ার্ডটার সাথে আপনার পরিচিতি লাগবে। তো ওয়ার্ডটা ইয়াটা কি, সাইফার টেক্সট কি? সাইফার টেক্সট। সাইফার টেক্সট। তাহলে এখন বলেন সাইফার টেক্সট কি হিউম্যান রিডেবল নাকি হিউম্যান রিডেবল না? হিউম্যান রিডেবল। মানে হিউম্যান রিডেবল না। আলবে কি বললেন স্যার? হিউম্যান রিডেবল না স্যার। এক্স্যাক্টলি, হিউম্যান রিডেবল না। তাহলে প্লেন টেক্সটের উপরে আমরা এনক্রিপশন অ্যালগরিদম চালানোর পর যেই টেক্সটটা পাচ্ছি যেটা হিউম্যান রিডেবল না, সেই টেক্সটটাকে বলা হয় সাইফার টেক্সট। সাইফার টেক্সট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, স্যার এখন তার হচ্ছে মানে কি প্লেন টেক্সট থেকে কনভার্ট হয়ে ইউজার রিডেবল যেটা না, ওটা স্যার ওই যে কি স্যার ওটা সাইফার টেক্সট। সাইফার টেক্সট স্যার, সাইফার ওটাতে কনভার্ট হলো স্যার। দেন হলো ওটা থেকে কনভার্ট হয়ে আবার যে প্লেন টেক্সট আসবে। জি স্যার, বুঝা গেছে। এখন হচ্ছে কি এখন সাইফার টেক্সটটাকে আমরা যখন রিসিভারের মোবাইলে পাঠাইলাম বা আপনার রিসিভারের এন্ডে পাঠাইলাম, তখন সেই সাইফার টেক্সটের উপরে আবার একটা এনক্রিপশন মেথড চালাইতেছি। এনক্রিপশন না, মানে আরেকটা মেথড চালাইতেছি, কনভার্সন মেথড, যে মেথডটাকে বলা হয় ডিক্রিপশন। তাহলে ডিক্রিপশন আসলে কি করে, একটা ডিক্রিপশন মেথডটা বা ডিক্রিপশন অ্যালগরিদমটা আমরা একটা সাইফার টেক্সটকে কনভার্ট করে প্লেন টেক্সটে। ঠিক আছে? তাহলে এখন আমার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে আমাদের যেই মেসেজ, আমাদের যেই ইয়াটা মানে যেই মেসেজটা করতেছে, ট্রাভার্স করতেছে, যে মেসেজটা হচ্ছে পাস হচ্ছে, সেই মেসেজটা কি প্লেন টেক্সট কি ইয়া হয়, পাস হয় নাকি হচ্ছে সাইফার টেক্সটটা? সাইফার টেক্সট। হ্যাঁ, অবভিয়াসলি সাইফার টেক্সটটা। সেই জন্য হয় কি, মাঝখানে যারা থাকে তারা যদি সেই টেক্সটটাকে সামহাউ রিচ করে অথবা হ্যাক করে, তাহলে সেটা যদি যতক্ষণ না পর্যন্ত সেটা এনক্রিপশনের যে ইয়াটা আছে, কিটা আছে, অথবা ডিক্রিপশনের জন্য যে কিটা আছে, সেটা যদি তারা না অ্যাক্সেস পায়, তাহলে সেই টেক্সটটা তারা কখনোই হিউম্যান রিডেবল কনভার্ট করতে পারে না। সেজন্য ডাটাটা সিকিউর থাকে। সেজন্য আমরা আমাদের এই যে সিকিউরিটির একটা প্রসেস আমরা চালাইলাম, এই প্রসেস যেখানে যে বিদ্যা আলোচনা করা হয়, সেই বিদ্যাটার নামই হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। কারো কোনো কোশ্চেন এই এতটুকুর মধ্যে? এতটুকু যদি বুঝতে পারেন, পরবর্তী যতগুলো স্লাইড পড়াবো সবগুলো স্লাইড মনে হবে যে এগুলো তো অলরেডি পড়াই ফেলছেন, এগুলো তো বুঝে ফেলছেন, এমন মনে হবে। বাট এই এতক্ষণ পর্যন্ত যে বকবকগুলো করলাম, এই বকবকটাই যারা বুঝতে পারবেন, যতটুকু যারা নিতে পারবেন, তারাই মোটামুটি এই জিনিসটা ধরে ফেলতে পারেন যে এই চ্যাপ্টারের প্রায় 50% কভার।
সো এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম ততটুকু পর্যন্ত কারো কোনো জি স্যার কোশ্চেন? 50% কভার স্যার চ্যাপ্টার। ওকে ঠিক আছে, কংগ্রাচুলেশন আলভি, সুকান্ত। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে যে এটা এখনো বুঝি নাই? এনিওয়ান? তাহলে সবাই বুঝতে পারছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, মানে অন্য টাইপের কোশ্চেন। তো সেটা হলো sure, স্যার ওই যে sure. আমাদেরকে স্যার আমাদের যে মেসেজ পাঠানো হয় ওটা যে বাইনারিতে কনভার্ট হয়ে স্যার দেন ওই যে ইউজারের কাছে আবার যে স্যার ক্যারেক্টারে স্যার কনভার্ট হয়, ব্যাপারটা তো ওইটাই, এটা না স্যার? না, এটা আমি পরের যে আলোচনাটা সেটা হচ্ছে আপনার কোশ্চেনের আনসার আসবে। সো আমরা এটা থেকে একটু কোশ্চেন নিয়ে নেই। সুকান্ত আপনার আজ কোশ্চেনের আনসারটা একটু পরেই দিচ্ছি, মানে পরের কথাটাই হচ্ছে আপনার কোশ্চেনের আনসার। ওকে স্যার, ওকে স্যার। ওকে, এখন পর্যন্ত যতগুলা কথা বললাম বা টার্ম বললাম, লাইক হচ্ছে প্লেন টেক্সট, সাইফার টেক্সট, এনক্রিপশন অ্যালগরিদম, ডিক্রিপশন অ্যালগরিদম, এই ওয়ার্ডগুলা কারো বোধগম্য হয় না এমন কেউ আছেন? ওকে, ধরে নিলাম হচ্ছে সবাই বুঝতে পারছে। তো এখন আমার যে কোশ্চেন, সুকান্ত যে কোশ্চেনটা করছিল যে আমরা তো পাঠাইতেছি হ্যালো বা হাই বা একটা মেসেজ, কিন্তু আমার যে পাস হইতেছে সেই পাসে কিন্তু এক্স্যাক্টলি হাইটাই কিন্তু পাস হয় না। এখানে কিছু বিষয় থাকে। এখানে হচ্ছে আপনারা কি ডেটা কমিউনিকেশন অথবা নেটওয়ার্কিং এইগুলো নিয়ে লেখাপড়া করছেন বা কোর্সটা কি কমপ্লিট করছেন আপনারা? জি স্যার, এই কোর্স আমাদের নেটওয়ার্কিং জানি স্যার, স্যার। ডাটা কমিউনিকেশন কোর্স গেছে। আচ্ছা, একজন কি বলতে পারবেন, কোন একজন ডেটা কমিউনিকেশন যদি করেন তাহলে অলমোস্ট এই বিষয়টা জানার কথা, যে ধরেন আমরা একটা মেসেজ পাঠাইলাম, আমি কাউকে মেসেজ পাঠাইলাম, আমার মোবাইল থেকে ডাটাটা কোন কোন পথে অথবা কিভাবে মানে কিভাবে রাউট করে সে রিসিভারের মোবাইল পর্যন্ত বা এন্ড পর্যন্ত যায়, এই প্রসেসটা কেউ একজন কি সিম্পলি করে বলতে পারবেন, ছোট করে একদম শর্ট কেউ একজন কি বলতে পারবেন? এনিওয়ান? আমি একটা মেসেজ দিলাম, এটা আমার আশেপাশের এই যে স্যার আশেপাশে মোবাইল টাওয়ার আছে স্যার, মোবাইল টাওয়ার ওটাকে বুস্ট করে খুঁজে যে আমার বন্ধুর মোবাইল কই, ওর আশেপাশের একটা টাওয়ারকে ক্যাচ করে, আচ্ছা, ওই টাওয়ার আবার ক্যাচ করে কি করে আবার মোবাইলে দিয়ে দেয়। এইভাবে এটা খুব অল্প কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় স্যার, ভেরি ফাস্ট। ওকে ঠিক আছে। আমি যতটুকু জানি স্যার। আলভির কথার উপরে কারো কোনো ইয়ে আছে? আলভির কথার উপরে কারো কোনো ইয়ে আছে, অবজেকশন আছে? স্যার এটা আসলে স্যার টাওয়ার না, এটা মূলত ক্যাচ করে স্যার সার্ভারকে, স্যার মানে নেটওয়ার্ক সার্ভারকে। ওই সার্ভারে যদি ওনার ফ্রেন্ড থাকে খুঁজে আলভি মেসেজটা আসলে দিয়ে ওই দেয়। সার্ভারটাই বুঝাইছে আর কি। ওকে, আর কারো কোনো Yes, sir. হচ্ছে এই জায়গার মধ্যে অবজেকশন আছে? এই জায়গায় আলভি সুকান্তর এই কথার উপর কারো কোনো অবজেকশন আছে বা কারো কোনো বলার কেউ ইয়ে আছে কিনা, বিষয় আছে কিনা? কেউ কি কিছু বলবে না? ওকে ঠিক আছে, আমি বলি, দেখেন শুনেন বিষয়টা একদম মানে একদম বেসিক লেভেলে যেটা হয় সেটা, বিষয়টা কি হয়, আমাদের এক দেশ থেকে আরেক দেশ, আচ্ছা আগে যে কথাটা বলি সেটা হচ্ছে কি যে ইন্টারনেট কাকে বলেন? ইন্টারনেট কাকে বলেন? ইন্টারনেট বলে কি বোঝায় বা ইন্টারনেট জিনিসটা কি, খায় না মাথায় দেয়? কারো কোনো কোশ্চেন? ইন্টারনেট ইন্টারনেট হলো মূলত একটা ডিভাইস থেকে অন্য ডিভাইস কানেক্ট করার একটা। জি স্যার। হ্যাঁ, সুকান্ত কিন্তু প্রায় 7% বলে ফেলছেন। স্যার স্যার, ওয়্যারলেস একটা মাধ্যম স্যার, কানেক্ট স্যার একটা ইন্টারনেট বলতে পারেন একটা নেটওয়ার্ক স্যার, একটা নেটওয়ার্কের মধ্যে পৃথিবীর সবাইকে কানেক্ট করা হয়েছে, এটাই বলতে পারেন ইন্টারনেট। মানে অদৃশ্য একটা কানেকশন, মানে ওয়্যারলেস ইন্টারনেট ওয়্যারলেস। ওকে, আর কারো কোনো আনসার আছে? সুকান্ত আর আলভি ছাড়া তো আর কেউ কোনো রেসপন্স করতেছে না, তাহলে অন্য সবাই কি বুঝতেছে না? ইন্টারনেটটা হচ্ছে যে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেক্ট করা, এইটাই। এটা কম্পিউটার হইতে পারে, ডিভাইস হইতে পারে, জাস্ট কানেকশনটাই হচ্ছে ইন্টারনেট। আরো যদি স্পেসিফিকলি বলা যায় সেটা হচ্ছে কি যে দুইটা ডিভাইসের মধ্যে যদি কমিউনিকেশন বিল্ড করা হয় তাহলে সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক। দুইটা ডিভাইসের মধ্যে দুইটা ডিভাইস যদি কমিউনিকেশন করতে পারে তাহলে সেটা হচ্ছে নেটওয়ার্ক। আর সেই কমিউনিকেশনটা যদি রিমোটলি পসিবল হয় সেই নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট। আমার সহজ ভাষায় আনসারটা কি বোঝা গেছে? নেটওয়ার্ক কি, ইন্টারনেট কি? এতক্ষণ আপনারা যা বলছেন সবই ঠিক আছে, আপনাদের এন্ড থেকে আপনাদের পার্সপেক্টিভ সবই ঠিক আছে, বাট আমি আরেকটু গুছায় যেটা বললাম, আরেকটু সহজ করে যেটা বললাম সেটা হচ্ছে কি, যদি আমার দুইটা ডিভাইস কমিউনিকেট করতে পারে,
যদি আমার দুইটা ডিভাইস কমিউনিকেট করতে পারে তখনই আমরা বলবো যে সেটার মধ্যে একটা নেটওয়ার্ক বিল্ড হয়েছে বা এটাকে নেটওয়ার্ক বলে। আর সেই কমিউনিকেশনটা যদি রিমোটলি হয়, অর্থাৎ আমি এখানে আছি, আমার দূরবর্তী কোনো একটা ডিভাইসের সাথে আমি যদি কমিউনিকেট করতে পারি, তখনই সেটাকে, সেই নেটওয়ার্কিংটাকে বলা হয় বা সেই নেটওয়ার্কটা বলা হয় ইন্টারনেট, সহজ ভাষায়। ঠিক আছে? তো আমার কোশ্চেন এখন হচ্ছে কি, যে আমরা এক দেশ থেকে আরেক দেশের সাথে সেই ইন্টারনেটটাকে ব্রিজ করি কিভাবে? এনিওয়ান ব্রিজ করি কিভাবে, বা এই ইন্টারনেটটাকে কিভাবে আমরা পসিবল করি? স্যার তার আছে স্যার, ওই যে অপটিক্যাল ফাইবার তার, এখন তো স্যার স্যাটেলাইট হয়ে গেছে স্যার, এখন তো অনেক ইজি হয়ে গেছে। সাবমেরিন কেবল। আর ইয়েস স্যার, এখন ইয়েস হচ্ছে সাবমেরিন কেবল, ফজলের আপনি যেটা বলেন যে সাবমেরিন কেবল দিয়ে আমরা হচ্ছে কি, আমরা একটা দেশের সাথে আরেকটা দেশের ইন্টারনেটকে কানেক্ট করি সাবমেরিন কেবল দিয়ে। আমাদের যে বঙ্গোপসাগর নিচে দিয়ে যে সাবমেরিন কিছুদিন পর পর বলে যে কাটা পড়ছে, এই পড়ছে, সেই পড়ছে, সেই সাবমেরিন কেবলটাই হচ্ছে আমার ইন্টারনেট প্রোভাইডার, বা ইন্টারনেটকে আমার ব্রিজ করতে এক দেশের সাথে আরেক দেশের। এখন হয় এখানে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো প্রথম যেটা, মানে আমার সাবমেরিন কেবলটা সমুদ্র পারে যেই প্রথম একটা প্রতিষ্ঠান থাকে যারা হচ্ছে আপনার এই সাবমেরিন কেবল থেকে যেই, তো তারা করে কি, যে দেশের যে বিভিন্ন বড় বড় যে মোবাইল কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে তারা সেল করে, তার ইন্টারনেটটাকে তারা সেল করতেছে। তাহলে আমরা এখানে কয়টা গ্রুপ পেলাম? দুইটা গ্রুপ পেলাম এখন পর্যন্ত। একটা গ্রুপ কি, তারা কাজ করতেছে আমার এক দেশ থেকে আরেক দেশের মধ্যে সাবমেরিন কেবলের থ্রুতে ইন্টারনেটকে পাস করা, এবং এটাকে বলা হয় প্রথম লেভেলে যারা থাকে তাদেরকে বলা হয় টায়ার 1। ঠিক আছে? দেন তারা করে কি, সেই ইন্টারনেটটাকে আমার হচ্ছে কি, যারা আপনার বড় বড় মোবাইল কোম্পানিগুলো যারা আছে, যেমন জিপি হইতে পারে, বাংলালিংক, এই টাইপের যারা মোবাইল কোম্পানিগুলো আছে বা বড় বড় ইন্টারনেট যারা আছে, তাদেরকে তারা সেল করতেছে। তারা হচ্ছে টায়ার 2, তারা করতেছে কি, তাদের এই এটাকে আমাদের যে লোকাল যে ব্রডব্যান্ড প্রোভাইডার আছে তাদের কাছে আপনার ইন্টারনেটটাকে সেল করতেছে। তাহলে এখানে ওয়ান কাট মূলত 3 ধরনের আপনার গ্রুপ থাকে ইন্টারনেটটা আমার পর্যন্ত আসার জন্য। অর্থাৎ আমি যে ইন্টারনেটটা পাচ্ছি তার মাঝখানে 3টা লেয়ার টায়ার থাকে, সেটা টায়ার বলা হয়। তো টায়ার কাজ করে কি, আমাদের যেহেতু হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের ইন্টারনেট কানেকশনটা আমরা ধরে নিই স্যাটেলাইট, আমরা যে সাবমেরিন কেবল যেটা ধরছি, সাবমেরিন কেবল দিয়ে হচ্ছে আমরা ইন্টারনেটটা এক দেশের সাথে আরেক দেশের কানেক্টেড। দেন সেই ইন্টারনেটটাকে একটা গ্রুপ তারা এটাকে করেছে, মানে এক দেশ থেকে আরেক দেশে সাবমেরিন কেবল দিয়ে পাস করার সাথে কাজে নিয়োজিত। তারা করতেছে কি, তারা বড় বড় মোবাইল কোম্পানিগুলোকে দিচ্ছে টায়ার 2 কোম্পানিকে। দেন টায়ার 2 করতেছে কি, আমাদের লোকাল ব্রডব্যান্ড প্রোভাইডার যারা থাকে তারা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর যে থাকে তাদের কাছ থেকে নিচ্ছে। দেন তাদের কাছ থেকে আমরা আমাদের ইন্টারনেটটা নিচ্ছি। তাহলে আলটিমেটলি দেখেন, আলটিমেটলি কি হচ্ছে কি, যে আমরা হয়তো বা ওয়াইফাই দিয়ে আমাদের ডিভাইসের সাথে কানেক্টেড, আমরা আমাদের ওয়াইফাই এর সাথে কানেক্টেড, অথবা যদি আমরা ব্রডব্যান্ডের ডিরেক্ট লাইন দিয়ে যদি আমাদের ডিভাইসের সাথে কানেক্ট করি, অর্থাৎ মোবাইল পিসির সাথে কানেক্ট করি, দ্যাট মিন্স এই যে তারটা আপনার পিসি থেকে বের হইছে, সেই তারটার শেষ এন্ড কোথায়? যার কাছ থেকে ব্রডব্যান্ড দিয়ে আনছি তার কাছে তার সার্ভারে না, ওইখানে একটা সার্ভার আছে না, ছোট একটা লোকাল সার্ভার। জি স্যার, বুঝতে পারছেন সবাই? দেন হচ্ছে কি, ওই লোকাল সার্ভার ব্রডব্যান্ড যারা দিচ্ছে তারা আমাদের যে দেশের যে আইএসপি সার্ভার আছে তার সাথে কানেক্টেড, বা মাঝখানে আরো থাকতে পারে। দেন হচ্ছে, মানে আমরা যদি একদম বেসিক ইয়াটা ধরি, তাহলে হচ্ছে তারা হচ্ছে আইএসপি সার্ভারের সাথে কানেক্টেড। দেন তারা করে কি, আমাদের ওই যেটা হচ্ছে সমুদ্রের তলদেশ দিয়ে যেটা আমাদের সাবমেরিন কেবল দিয়ে যেটা আছে, সেটার মাধ্যমে আমরা আমাদের যে কমিউনিকেশনটা বা ইন্টারনেটটাকে আমরা আমাদের কানেক্ট হচ্ছে আমাদের সাবমেরিন কেবল দিয়ে। মোটামুটি কি বোঝা গেছে আমাদের এই পথটুকু, আমাদের ইন্টারনেটের যে পাথ আছে সেই পাথটুকু কি মোটামুটি বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমার কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমরা যে মেসেজ লিখতেছি, আচ্ছা ওএসআই মডেলের লেয়ার কয়টা? ওএসআই মডেলের টোটাল লেয়ার কয়টা? 7টা লেয়ার ছিল না? ফিজিক্যাল, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিংক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এইগুলা কি একদম মানে অপরিচিত লাগতেছে, নাকি হচ্ছে এগুলা নোন লাগতেছে? কোন একটা কোর্সে পড়ছেন? স্যার পড়ছি স্যার, নামগুলো ভুলে ঠিক গেছি। আছে।
নামগুলো ভুলে গেছেন, বাট নামগুলো খুবই দরকার আপনাদের, যেহেতু এই সেমিস্টারে ইন্টারনেট আছে, সরি ইন্টারনেট বলে কি বলি, আপনাদের যেহেতু হচ্ছে এই সেমিস্টারে নেটওয়ার্কিং কোর্স আছে, সো এই নেটওয়ার্কিং কোর্সে এই জিনিসগুলো আবার, তো আমি ওই ডিটেইলসে যাব না, জাস্ট হচ্ছে আমি যে ডেসক্রিপশনটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে কি, প্রথম কোশ্চেন হচ্ছে যে আমার যে মেসেজটা লিখতেছি, ধরেন হাই লিখলাম, সেটা আসলে কোন লেয়ারের কাজ, মানে হাই লেখাটা কোন লেয়ার থেকে শুরু হয়, হাই লেখাকে আমার ট্রান্সমিট করার জন্য কোন লেয়ার থেকে শুরু হয়? অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু হয়, ঠিক আছে? আপনারা মনে হয় যে কেউ লেখাপড়া করেননি ডাটা কমিউনিকেশন, কি বলেন স্যার? স্যার ভুলে স্যার লেয়ার গুলির নাম স্যার মনে নেই স্যার। স্যার আরেকবার আচ্ছা, দেখলে ঠিক মনে আছে, হয় আমি যাবে হচ্ছে তাহলে অনেক আমি আগে পড়ছি তো স্যার। না এটা আসলে মনে রাখার বিষয় না, এটা ভিজুয়ালাইজ করার বিষয়। আপনাদের সাথে আমার মনে গল্পটা হয়নি, তো গল্পটা হচ্ছে কি যে আমি আপনাদেরকে এটা কি বলছিলাম কখনো যে আমাদের ব্রেইন হচ্ছে যে অগোছালো জিনিসগুলা রিমুভ করে ফেলে বা মুইছা ফেলে, এটা নিয়ে কখনো কথা বলছিলাম? নো স্যার। না স্যার, স্যার ক্লাসে তো একদিন হয়েছে স্যার। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটু আমাদের এটা একটু কথা বলি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি যে আপনারা একটু চিন্তা করেন তো, যে আমরা যে ধরেন একটা চ্যাপ্টার, ধরেন এই চ্যাপ্টারটাই আপনি 3-4 ঘন্টা লাগায়া পড়লেন, ঠিক আছে, সারা রাত 3-4 ঘন্টা ঘুমাইয়া পড়ছেন, ঘুমাইয়া পড়ে সকালবেলা উঠে যখন পরীক্ষার খাতায় গেলেন, পরীক্ষার খাতায় লিখতে গিয়ে দেখলেন যে কিচ্ছু মনে নাই, একদম পুরা মনে হয় মরুভূমির মতো ধুধু ধুধু করতেছে। কিন্তু একটা হচ্ছে মুভি দেখতে বসছিলেন গতকাল রাতে, সেই মুভি দেখার সময় বন্ধুর সাথে ফোনে কথা বললেন, সেই মুভি দেখার সময় হচ্ছে আপনি একটু বের হয়ে গেলেন, একদম আনকনসিয়াসলি মুভিটা দেখলেন, কিন্তু সেই মুভিটা 4-5 বছর পরেও যখন কোয়েশ্চেন করতেছে, আপনি আনসার বলতে পারতেছেন যে এই মুভিতে এই হয়েছে ওই হয়েছে, এটার রিজনটা কি, মেইন কারণটা কি, কেউ বলতে পারবেন? স্যার মুভিতে জিনিসগুলি অনেক মানে ডিটেইলসে দেওয়া থাকে এটা এবং হচ্ছে স্যার অনেক সাজায় বলে। স্টোরি বেস। এখানে মেইন যে বিষয়টা, আমি যদি একদম ব্রেইনের পার্সপেক্টিভ থেকে বিষয়টাকে আমি এক্সপ্লেইন করি, তাহলে বিষয়টা হয় কি যে আমাদের ব্রেইন অগোছালো জিনিসগুলো সে মনে রাখে না, এটা তার ধর্ম হচ্ছে কি সে গোছালো জিনিস মনে রাখবে। তো গোছালো বলতে কি বোঝায়, সিকোয়েন্স মেইনটেইন করে। আমাদের যে ইয়েগুলা থাকে, মুভিগুলা থাকে, সেই মুভিগুলোর মধ্যে দেখেন যে প্রথমে নায়ক ছোট থাকে, নায়ক ছোট থাকার পর ধরেন তার বাবা মারা গেছে, সে তার মা অনেক কষ্ট করে বড় করছে, দেন হচ্ছে বড় হওয়ার পর সে হচ্ছে ঢাকা শহরে আসছে, ঢাকা শহরে এসে বড় লোক, মানে প্রত্যেকটা কি সিকোয়েন্স মেইনটেইন করে আমার ইয়েগুলো আসতেছে না, স্টোরিটা লিড হইতেছিল না। তো যেহেতু হচ্ছে সে সিকোয়েন্স, আমার একটা মুভিতে সিকোয়েন্স মেইনটেইন করে বিষয়গুলোকে দেখানো হয়, সেই জন্য আমার ব্রেন গুলা সেই সিকোয়েন্স গুলাকে মনে রাখে, মানে ব্রেন গুলা সিকোয়েন্স গুলাকে মনে রাখে, সেই জন্য সেই জিনিসটা বেশিক্ষণ মনে থাকে। এখন এটার একটা প্র্যাকটিক্যাল, আপনিও কিন্তু প্র্যাকটিক্যাল যদি এক্সপেরিয়েন্স আপনারও আছে, কিভাবে আপনারা যখন একটা চাবি ধরেন হারাই ফেলছেন, তো আপনি সেই চাবিটাকে কিভাবে খুঁজেন? আপনি কিন্তু খুঁজেন না যে ডিরেক্ট খুঁজেন না যে চাবিটা আমি কোথায় রাখছিলাম, সেটা খুঁজেন না। আপনি কখনো কি সেই আনসারটা চিন্তা করেন যে কোথায় রাখছিলাম? আপনি এভাবে কিন্তু খুঁজেন না, আপনি খুঁজেন কি যে এই চাবিটা দিয়ে লাস্ট হচ্ছে গতকাল বিকেলবেলা আমি লাস্ট বাসায় ঢুকছি, ঢোকার পর খোলার পর সেটা আমি ওয়ার্ড্রোবের উপরে রাখছিলাম, রাখার পর সেটা যখন হচ্ছে আপনার আমার ভাই আসছিল, তার ভাইকে জিজ্ঞেস করছিল, সে তাকে দিছিলাম, দেওয়ার পর সে ওইখানে রাখছে। এইভাবে কি সিকোয়েন্সটাকে মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করি কি আমরা আমাদের জিনিসটাকে যেটা হারাই ফেলছি সেটা খুঁজি না, কোনো কিছু হারাই গেলে? জি স্যার। স্যার আবার তো স্যার এটাও করে সম্ভাব্য কোনো একটা প্লেস খুঁজি যেটা যেখানে রেখে থাকি আর কি বেশিরভাগ এটা তো অভ্যাস, ওটা হচ্ছে অভ্যাস, আপনি যেটা বললেন সেটা হচ্ছে অভ্যাস, মানে অভ্যাসের ধরুন যেটা যেখানে রাখতেছেন সেই জায়গায় খুঁজতেছেন, কিন্তু আপনি যদি আপনার ব্রেইনকে ইউটিলাইজ করেন বা ব্রেইন, তাহলে সেটা আমরা কি করি, রিভার্স ইঞ্জিনিয়ারিং করি, যে লাস্ট কোথায় রাখছিলাম, তারপর হচ্ছে কিভাবে, তারপর তাহলে দেখেন সে কোথায় রাখছে, আমার ব্রেন কিন্তু সেই ইনফরমেশনটা কিন্তু স্টোর করে রাখে নাই, কিন্তু সেই স্টোর করে রাখছে সিকোয়েন্স গুলা, যে লাস্ট হচ্ছে আপনি এখানে এটা দিয়ে এই কাজ করছিলেন, তারপর কি করছেন, তারপর কি করছেন, সিকোয়েন্সটা কিন্তু ঠিকই আপনার ব্রেন স্টোর করছে। দ্যাট মিন্স হচ্ছে কি আপনার ব্রেইনের একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা ধর্ম হচ্ছে সে অগোছালো জিনিসগুলা মুইছা ফেলে, সে অগোছালো বা যেগুলোর সিকোয়েন্স নাই সেগুলা মানে যেগুলো হচ্ছে হুটহাট আসে এগুলা মনে রাখে না, যে জিনিসগুলোর মধ্যে সিকোয়েন্স থাকে সেই জিনিসগুলাই হচ্ছে আপনার ব্রেন স্টোর করে রাখে। এখন হচ্ছে কি, এখন আপনারা কি কেউ উপসর্গগুলা বলতে পারবেন? উপসর্গ কয়টা আছে, বাংলা উপসর্গ?
বাংলা উপসর্গ 20টা না 21টা আছে। তো এইগুলো আছে কি আমি যখন এগুলো আমি তো একটু অলস টাইপের স্টুডেন্ট, তো সেজন্য হয় কি যে আমি আসলে তো যেহেতু বেশি লেখাপড়া করি না, তো আমাকে তো একটু টেকনিক্যালি বা ট্রিক খাটায় আমাকে এই জিনিসগুলো মনে রাখা লাগবে। তো সেজন্য আমি করছি কি যে আমি জানি যে আমার ব্রেন হচ্ছে আমি যদি প্রত্যেকটা উপসর্গগুলো তো অজানা ছোট ছোট এগুলো তো সে মনে রাখবে না। আমি যদি তাকে সিকোয়েন্স ধরে তাকে ব্রেনের মধ্যে দিয়ে দিই, মস্তিষ্ককে দিয়ে দিই, সে কিন্তু ঠিকই স্টোর করে রাখবে। দেখেন আমি সে কত ছোটবেলায় হচ্ছে আমার ইয়েগুলা আপনার উপসর্গ অনুসর্গগুলা পড়ছিলাম, বা তখন হচ্ছে দেখেন সবগুলা উপসর্গ অনুসর্গ আসে কিনা। অ অগা অজ অনা কুনি কুনি ইতি অবনির দূর পরি অধিপতি উৎস উপবি আরো আছে অভি। দ্যাট মিন্স হচ্ছে আমি যখন একটা সিকোয়েন্স মেনটেন করে আমার ব্রেনকে তাকে বললাম যে তুমি এবার স্টোর করো, সে কিন্তু ঠিকই খুব মজা করে কিন্তু স্টোর করে রাখছে, এবং তাকে আমি হচ্ছে এখন খুব বেশি একটা আমাকে ইয়া করা লাগতেছে না বা ভুলে যেতেছি না সহজে। কারণ ভুলে যেতেছি না কারণ আমি তাকে সিকোয়েন্স মেনটেন করে আমি তাকে আমার স্টোরের জন্য পাঠিয়ে দিচ্ছি আমার মস্তিষ্কের কাছে। আমি কি যেই পয়েন্টে নিয়ে কথা বলতেছি সেটাকে আপনারা ধরতে পারছেন? জি স্যার। সো লেখাপড়াটা বিষয়টাতে আপনাকে মানে আমরা আসলে লেখাপড়া জিনিসটাতে মজা পাই না একমাত্র এই কারণ হচ্ছে কি আমরা বিষয়টাকে জাস্ট মনে করি যে লেখাপড়া বিষয়টা, কিন্তু একটু মজা নিয়ে অথবা সেটাকে একটু সিকোয়েন্স মেনটেন করে অথবা ভিজুয়ালাইজ করতে পারে ভিজুয়ালাইজ করে যদি আপনি লেখাপড়াটা করতেন তাহলে লেখাপড়াটা কিন্তু খুব মজাও পাইতেন, এই জিনিসটা আপনার জন্য খুবই লাস্টিংও করতো বেশি সময় ধরে। ঠিক আছে, ওকে, যেটা বলতেছিলাম। সো ওএসএ মডেল হচ্ছে টোটাল 7টা। প্রথমটা হচ্ছে আপনার প্রথম লেয়ারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিংক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। আর আমাদের যখন হাই মেসেজটা লিখি তখন সেটা হয় কি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে। অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে, আর এই অ্যাপ্লিকেশন লেয়ারটাকে এনক্রিপশন করা করে যে লেয়ারটা সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। খেয়াল করেন আমি কিন্তু খুব বেশি জিনিস আপনাকে মনে রাখতে বলবো না, কিন্তু আপনারা যে জিনিসটা যেভাবে বলতেছি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, মাথার মধ্যে একটা সিকোয়েন্স দেওয়ার চেষ্টা করবেন। আপনি ধরেন আপনি এটাকে কিভাবে মনে রাখবেন অথবা সিকোয়েন্সে কিভাবে কনভার্ট করবেন। আপনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে চিন্তা করলেন মোবাইলের মেসেজের মধ্যে আপনি হাই লিখতেছেন। হাইটা তো কোনো একটা অ্যাপ্লিকেশনে লিখতেছেন, তাই না? সেটা হয় টেলিগ্রামে লিখতেছেন, না হয় হচ্ছে হোয়াটসঅ্যাপে লিখতেছেন, না হয় হচ্ছে ইমোতে লিখতেছেন, না হয় মেসেঞ্জারে লিখতেছেন, একটা অ্যাপ্লিকেশনে লিখতেছেন না? জি স্যার। তাহলে আমার এটাই হলো অ্যাপ্লিকেশন লেয়ার হ্যান্ডেল করতেছে। এখন যদি এনক্রিপশনের পার্ট যদি থাকে, এনক্রিপশনের পার্টটা হ্যান্ডেল হয় হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ারের মধ্যে। ঠিক আছে, ওকে। তারপরে আমার প্রেজেন্টেশন লেয়ার থেকে সেই এনক্রিপ্টেড মেসেজটাকে সে পাঠিয়ে দিচ্ছে সেশন লেয়ারের কাছে। সেশন লেয়ার করে কি যে সেশন লেয়ারের কাজটা মেইনলি মোস্ট ইম্পর্টেন্ট। সেশন লেয়ারের কাজটা যেটা হয় সেটা হচ্ছে কি যে আমরা ধরেন হচ্ছে কি যে অ্যাপসগুলো ডেস্কটপে যে অ্যাপস ইউজ করি অথবা মোবাইলে যে অ্যাপসগুলো ইউজ করি, সেই অ্যাপসগুলো কিন্তু আমার ডিভাইসের সাথে কমিউনিকেট করার জন্য একটা নাম্বার ইউজ করে। যেমন হচ্ছে স্কাইপে একটা নাম্বার ইউজ করে, যে নাম্বারটা দিয়ে সে আমার ডিভাইসের সাথে স্কাইপ সার্ভার একটা তৈরি করে, কমিউনিকেশনের লাইন তৈরি করে, পথ তৈরি করে। সেটাকে কি বলে, ওই নাম্বারটাকে কি বলে জানেন কেউ একজন? পোর্ট বলে, PORT, পোর্ট। আপনারা হয়তো পোর্ট ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত। পোর্ট যেমন স্কাইপে যদি স্কাইপের ডিফল্ট যে পোর্টটা সেটা হচ্ছে 80, তাই না? তো মাঝে মাঝে দেখা যায় যে এমন যে আপনি ধরেন স্কাইপ ইনস্টল দিলেন, তারপরে হচ্ছে আপনি জাম্প সার্ভার ইনস্টল দিলেন। জাম্প সার্ভার ইনস্টল দিতে গেলে বলে যে পোর্টে সে কনফ্লিক্ট খাইছে। দ্যাট মিন্স হচ্ছে কি আমার এই পোর্ট নাম্বারটা ইউনিক, অর্থাৎ 80 যদি কোনো একটা অ্যাপস ইউজ করে আমার ডিভাইসের সাথে কমিউনিকেশন করানোর জন্য, তখন কিন্তু সেই পোর্টটা কিন্তু বিজি হয়ে যাইতেছে। সেই পোর্টটা দিয়ে আমি আর আমার পিসির সাথে অন্য কোনো সার্ভিস সেটাকে কি করতে পারবো না, ইউজ করতে পারে না। ওকে, এই যে পোর্ট কোনটা হবে বা কি হবে সেই জিনিসটাকে আপনার ডিফাইন করে সেশন লেয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে টিসিপি ইউডিপির যে প্রোটোকলস গুলো আছে। প্রোটোকলস গুলো কি? প্রোটোকল বলতে কি বোঝায়? প্রোটোকল বলতে বোঝায় হচ্ছে রুলস রেগুলেশনস গুলা, যে রুলস রেগুলেশন নিয়ম কানুন গুলাই বলা হয় আমার প্রোটোকল। তো আমার মেসেজটাকে পাস করার জন্য বিভিন্ন প্রোটোকল থাকে, টিসিপি ইউডিপি। তো এই প্রোটোকল গুলো হ্যান্ডেল হয় ট্রান্সপোর্ট লেয়ারে। তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার করে কি পুরো মেসেজটাকে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে, মানে ট্রান্সমিট করার জন্য নেটওয়ার্ক লেয়ারটা দিয়ে। দেন নেটওয়ার্ক লেয়ারটার পরে হচ্ছে আমার ডেটা লিংক লেয়ার থাকে। ডেটা লিংক লেয়ার হচ্ছে আমার মানে ডেটাটার নেটওয়ার্কের ডেটাটার ফরম্যাটটা কি হবে সেটা ডিফাইন করে। আর ফিজিক্যাল লেয়ারটা হচ্ছে আমার যে হাই যে মেসেজটা লিখলেন সুকান্ত যেটা বলতেছিলেন, এই হাইটা কিন্তু আমার ট্রান্সমিট হয় না। হাইয়ের এগেইনস্টে এইচ এর একটা আস্কি ভ্যালু আছে না? জি স্যার। স্যার আমি সেটাই বললাম যে স্যার আমাদের তো যে আমরা যে যখন নাকি একটা কিছু লিখি তো এটা তো আস্কি ভ্যালুটা সেন্ড হয়, তো দেন হলো যে ওটা আবার যে ডিক্রিপ্ট করে যে স্যার মেসেজে রূপান্তর করে,
এটাই কি ওই সিস্টেমটা নাকি? না না না, এটা ওইটা সিস্টেমটা না, না না এটা ওইটা সিস্টেমটা না। সিস্টেমটা হচ্ছে কি ডিক্রিপ্ট হয় কিন্তু আপনার মেসেজটা, ঠিক আছে? যে ধরেন মানে হাই লেভেল মানে অ্যাপ্লিকেশন লেয়ারে যখন হাই লিখছি সেটা কিন্তু ডিক্রিপ্ট হয়ে যেতেছে আমার পরবর্তী লেয়ারটাতে। তো কিন্তু এই ডিক্রিপ্ট হয়ে যাওয়ার পরে যে জিনিসটা আসে সেটাকে আমরা আস্কিতে কনভার্ট করি। যেমন হচ্ছে আমরা যদি হাইটাকে আস্কিতে কনভার্ট করি, এইচ এর আস্কি ভ্যালু কত, বড় হাতের এইচ এর আস্কি ভ্যালু কত, ক্যাপিটাল এর আজকে ভ্যালু কত? আপনারা স্যার অনলাইনে থেকে পড়ালেখাতে একদম করেন না স্যার, এগুলো তো ফার্স্ট সেমিস্টারে লেখাপড়া। একটু লেখাপড়া করবেন, একটু লেখাপড়া না করলে হয় কি যে ওই ধরেন আপনারা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছেন, আপনাদের ফার্স্ট ক্লাসে যেটা বলতেছিলাম সেকেন্ড ইয়ারে উঠে গেছেন, ফোর্থ ইয়ারে উঠতেও কিন্তু আর বেশি সময় লাগবে না। কিন্তু আলটিমেটলি যদি এই ইউনিভার্সিটি থেকে বা আপনার এই কোর্স থেকে যদি কিছু না নিয়ে যেতে পারেন, আলটিমেটলি আপনার নলেজটা কিন্তু 0 বা 5% এ থাকবে। সো এই 5% নলেজ দিয়ে কিন্তু খুব বেশি একটা ভালোভাবে ফাইট করতে পারবেন না আপনি আপনার যুদ্ধক্ষেত্রে, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে। ঠিক আছে? 72 কি স্যার আজকে বলে? এক্স্যাক্টলি 72 মানে এ বি সি ডি ই এফ জি ধরে মানে 65 থেকে শুরু হয়, তার সাথে এক যোগ করবেন। এখন ধরেন 72 কত কি বলেন সুকান্ত? 72 স্যার। হ্যাঁ 72 কে ফার্স্টে সে করে কি বাইনারিতে কনভার্ট করে। 72 কে তো বাইনারিতে কনভার্ট করবেন, ঠিক আছে? বাইনারিতে কনভার্ট করলে আমরা 01 এর একটা সিকোয়েন্স পাবো। এখন আমার কথা হচ্ছে এই 01টাই কিন্তু কি হয় না, আমার ট্রান্সমিট হয় না। আমার ট্রান্সমিট হইতে পারে কেবলমাত্র সিগন্যাল, অ্যানালগ সিগন্যালটা, তাই না? অর্থাৎ আমার একটা কারেন্টের ফ্লো যেটা সিগন্যাল যেটা আছে সেটাই কেবলমাত্র আমার পাস হইতে পারে। সো এই 01টাকে অ্যানালগ সিগন্যালে পাস করে, সেটা যে পাস করে তাকে বলা হয় মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার করে কি 01টাকে অ্যানালগে কনভার্ট করে। মাল্টিপ্লেক্সার করে কি যে এই আমার সিগন্যাল ইলেকট্রিক যে সিগন্যালটা আছে সেই ইলেকট্রিক সিগন্যালটাকে সে 01 এ মানে বাইনারিতে বা আপনার হচ্ছে ডিজিটাল বিটে কনভার্ট করে। বুঝছেন স্যার? পুরো বিষয়টাকে আমি আরেকবার বলতেছি, ডিসক্রাইব করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করেন বা বোঝার চেষ্টা করেন, অথবা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। আমি একটা হাই মেসেজ লিখলাম, আমি আচ্ছা এই জায়গায় আরেকটা কিছু বলে নেই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা যে মেসেজগুলো পাঠাচ্ছি না, তো সেই মেসেজগুলো মেইনলি হচ্ছে স্ট্রিমে যায়। স্ট্রিম হচ্ছে আপনার কতগুলো বিটে মানে কয়েকটা বিট নিয়ে একটা স্ট্রিম হয়, কতগুলো বিট নিয়ে একটা স্ট্রিম হয়। এই যে কতগুলো বিট নিয়ে একটা স্ট্রিম করে আপনার ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে? তো ওই যে আমি মেসেজটাকে যে স্ট্রিমে কনভার্ট করলাম, সেই মেসেজটাকে আমার ট্রান্সমিট করার জন্য অথবা পাঠানোর জন্য আমার পরে কি আমার হচ্ছে কি এটাকে একটা আইপি প্যাকেটে কনভার্ট করতে হয়। আমাদের মেসেজ আমাদের যেগুলা ট্রান্সমিট হয় মিডিয়ামের মাধ্যমে, তারের মাধ্যমে যেই ট্রান্সমিট হচ্ছে সেটাকে মানে প্যাকেটে ট্রান্সমিট হয়, এটাকে বলা হয় প্যাকেট। আপনারা যদি ইউটিউবে আমাদের এই প্রসেসটাকে যদি দেখেন, সার্চ করেন, দেখবেন খুব সুন্দর করে সে দেখায়, ভিজুয়ালাইজ করে দেখায়। একটা বক্সের মধ্যে আপনার হচ্ছে করতেছে মানে ট্র্যাপ করতেছে বা এনক্যাপসুলেট করে মেসেজটাকে ট্রান্সমিট করতেছে, সে যাচ্ছে, কখনো ভাঙা যাচ্ছে, আবার ফিরে আসতেছে। এখানে অনেকগুলো প্রসেস আছে, আমি অত ডিটেইলসে যাব না, আপনারা হয়তো নেটওয়ার্কিং এ সেই জিনিসগুলো পড়বেন। এআরপি একটা থাকে, টার্ম থাকবে এআরপি। সো এআরপি দিয়ে হচ্ছে আমরা আসলে ওইদিকে যাচ্ছি না, আমি একটু বেসিক লেভেলে যেটা বলি সেটা হচ্ছে কি যে মেসেজ যেটা হাইটা লিখলাম সেই হাইটাকে সেই স্ট্রিমে কনভার্ট করে মানে হচ্ছে সে 01 এ কনভার্ট করতেছে। হ্যাঁ, তো ওই মেসেজটাকে সোর্সের যে ইয়াটা আছে, অ্যাড্রেসটা আছে, আমার সোর্সের ডিভাইসের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস এবং যাকে পাঠাইতেছি সেই ডেস্টিনেশনের যে অ্যাড্রেসটা আছে সেটাকে করে আপনার একসাথে করে একটা সংঘবদ্ধ করে। এই যে সংঘবদ্ধ করার প্রসেসটাকে বলা হয় এনক্যাপসুলেশন। কি বলা হয়? এনক্যাপসুলেশনটা তো মনে হয় ওওপি থেকে আপনারা পরিচিত পাবেন। ওওপির এনক্যাপসুলেশনটা বলতে কি বোঝায়? ওওপির এনক্যাপসুলেশনটা ওকে, আপনারা খুবই ফাঁকিবাজি করতেছেন অনলাইনে স্যার, এটা খুব একটা ভালো একটা স্যার আসলে হঠাৎ করে তো স্যার মনে পড়তেছে না। ঠিক আছে, একটু রিভাইজ হলে স্যার ঠিক হয়ে যাবে। না এগুলা খুব লাগবে, এগুলা হচ্ছে যে আপনাকে ইনস্ট্যান্ট আনসার দেয়া লাগবে, আপনার সেকেন্ড ইয়ারে উঠে গেছেন তো এইগুলা একটু ইনস্ট্যান্ট আনসার দেয়া লাগবে। ওকে আমি একটু বলি এনক্যাপসুলেশন
আমরা তো ক্যাপসুল দেখছি তাই না, আমরা যে ওষুধ খাই জি ক্যাপসুল স্যার, তো দেখছি। মানে স্যার এটা কি একটা প্যাকেজের মতো অনেকটা, এক্স্যাক্টলি মানে একটা প্যাকেট করা, প্যাকেজ না জি একটা স্যার। প্যাকেট করা, মানে প্যাকেজিং করা আর কি, এক্স্যাক্টলি প্যাকেজিং করা। তো আমরা যদি ক্যাপসুলটার দিকেও একটু তাকাই তাহলে ক্যাপসুলের মধ্যে দেখি যে ক্যাপসুলের যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো কিন্তু ভিতরের দিকে, তাই না? তাকে একটা সাদা বা নীল কালারের একটা আবরণে আবৃত করতেছে। এই যে আবরণে আবৃত করতেছে, এই যে র্যাপ করতেছে, এটাকেই বলা হয় এনক্যাপসুলেশন। আর র্যাপের পর এই ক্যাপসুলটার নাম, ওষুধটার নাম দিচ্ছে ক্যাপসুল, যেহেতু এটা এনক্যাপসুলেট হয়েছে, তাই না? তো ইউরোপের ভাষায় এনক্যাপসুলেশনটা আরেকটু বিস্তৃত, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। ইউরোপের ভাষায় এনক্যাপসুলেশনটাকে দুইটা জিনিসকে বোঝায়, একটা হচ্ছে ডেটা হাইডিং, আর একটা জিনিস হচ্ছে আমার কতগুলা কোড। যেমন হচ্ছে ধরেন আপনি একটা আমাদের ক্লাসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনক্যাপসুলেশন। ক্লাসটার মধ্যে কি থাকে? ক্লাসের মধ্যে আমার কিছু প্রপার্টিজ থাকে, কিছু মেথড থাকে। প্রপার্টিজ কি থাকে? যেমন স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, সেই স্টুডেন্ট ক্লাসের প্রপার্টিজ গুলো কি? নাম একটা প্রপার্টি, তারপর এজ একটা প্রপার্টি। যদি এখন মেথড দেখি, মেথড হচ্ছে কি আমার হচ্ছে আপনার একটা এই ক্যালকুলেট সিজিপিএ বা ক্যালকুলেট এজ, এই টাইপের মেথড থাকতে পারে। এই যে দেখেন প্রপার্টি আর হচ্ছে আপনার প্রপার্টি আর যে আমার মেথড গুলো আছে সেগুলোকে ক্লাসটা কি করছে? র‍্যাপ করছে না বা একসাথে করছে না, একটা প্যাকেটের আন্ডারে নিছে। হ্যাঁ, এটাকে বলা হয় এনক্যাপসুলেশন। আর আরেকটা এনক্যাপসুলেশন আছে ডেটা হাইডিং। যেমন হচ্ছে আমরা বিভিন্ন অ্যাক্সেস মডিফায়ার যেগুলো থাকে, প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক, তারপর স্যার এগুলো দিয়ে যে ডাটাকে, না পার্সোনাল না, আপনার হচ্ছে চার ধরনের থাকে, ডিফল্ট, প্রোটেক্টেড থাকে যেটা। জি স্যার, তো প্রোটেক্টেড। এই প্রোটেক্টেড এই জিনিসগুলো দিয়ে যখন আমি একটা ডাটাটাকে হাইড করব বা রেস্ট্রিক্ট করব, তখন সেটাকে বলা হয় এনক্যাপসুলেশন। ওকে, আমি যেটা বলতেছিলাম, আমরা যখন মেসেজগুলোকে পাঠাই তখন করে কি এনক্যাপসুলেশনের একটা প্রসেস চলতে থাকে, সেটাকে বলা হয় অ্যাড্রেসিং করা। হ্যাঁ, তো ওই অ্যাড্রেসিং করে কিভাবে? সে অ্যাড্রেসিং করে হচ্ছে মেসেজটাকে এনক্যাপসুলেট করে সোর্সের যে সোর্স যে ডিভাইসটা আছে তার অ্যাড্রেস দিয়ে, ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে এবং টাইপ দিয়ে। টাইপটা কি? সেটা কি নরমাল টেক্সট নাকি সেটা কি ছবি নাকি হচ্ছে ভিডিও, সেটা টাইপটা, এই চার ধরনের ইনফরমেশন দিয়ে যখন একটা র‍্যাপ করা হয় সেটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এবং এনক্যাপসুলেটেড যে বিষয়টা, মানে এই এনক্যাপসুলেশনের পরে যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটাকেই বলা হয় প্যাকেট, আইপি প্যাকেট বলা হয়। কি বলা হয়? আইপি প্যাকেট। আইপি প্যাকেট, এটা যেন কখনো না ভুলেন। এই আইপি প্যাকেটটাই মেইনলি হচ্ছে আমার, এই আইপি প্যাকেটটাই মেইনলি হচ্ছে ট্রান্সমিট হয়ে আমাদের এই যে ওয়্যারের মাধ্যমে যে ট্রান্সমিটটা হচ্ছে সেই আইপি প্যাকেটটাই ট্রান্সমিট হয়। আইপি প্যাকেটের মধ্যে এখন দেখেন তাহলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আইপি হেডার। আইপি হেডার একটা স্যার আপনি কি স্যার স্লাইডের থার্ড পেজে আছেন? না, আমি এই স্লাইডে আছি। আমি এটা যদি ডেসক্রাইব করি তাহলে পরের পত্রিগুলো আপনারা ইজিলি হচ্ছে বিষয়গুলো বুঝতে পারবেন আর কি। আচ্ছা, জি স্যার, ঠিক আছে। ওকে, তো আমি যেটা বলতেছি যে আইপি প্যাকেটটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার আইপি হেডার, অর্থাৎ আইপি হেডার হচ্ছে সোর্স অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস বলতে কি বুঝিয়ে দিচ্ছে? সোর্স অ্যাড্রেস বলতে আইপিটা যেটা, এই যে ধরেন 192.168.0.1, এই যে আইপিটা, জি স্যার, এক্সাক্ট একটা নাম্বার, এক্স্যাক্টলি একটা ইউনিক একটা নাম্বার থাকে, সেই নাম্বারটাকে বলা হয় আইপি। ওই আইপি সোর্সের একটা থাকবে, ডেস্টিনেশনের থাকবে এবং হচ্ছে টাইপ। এই তিনটা পার্টগুলোকে একসাথে মিলায় বলা হয় আইপি হেডার, এবং মেসেজ সহ আইপি হেডারকে একসাথে বলা হয় আইপি প্যাকেট। আশা করি এখানে আর কোনো কিছু বুঝার নাই। ঠিক আছে, ওকে, অনেক গল্প করছি। এখন আমরা যদি এতক্ষণ যা কিছু বলছি এগুলো যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী টার্মগুলো খুব ইজি হবে। তো আমি সবাইকে প্রথম থেকে বলতেছি, সেন্ডার হচ্ছে প্লেন টেক্সটটাকে এনক্রিপশন করে সাইফার টেক্সটে কনভার্ট করতেছে, সাইফার টেক্সটে হচ্ছে ট্রান্সমিট হচ্ছে, দেন সাইফার টেক্সটটা ট্রান্সমিট হয়ে সাইফার টেক্সটটাকে ডিক্রিপশন করে প্লেন টেক্সটে পাচ্ছি। এতক্ষণ যা কিছু বললাম সেগুলো হচ্ছে আপনার ডেফিনেশন। এর পরের স্লাইডে দেয়া আছে প্লেন টেক্সটটা কি, সাইফার টেক্সট কি, সাইফারটা কি, কিটা কি। সাইফারটা হচ্ছে অ্যালগরিদমটা, মানে সেটা এনক্রিপশন অ্যালগরিদম হইতে পারে অথবা ডিক্রিপশন অ্যালগরিদম হইতে পারে, সেই অ্যালগরিদমটাকে বলা হয় সাইফার। আর কিটা কি? আমাদের যে হাইটাকে কেএল এ কনভার্ট করলাম, এখানে কিটা কি বলেন তো? কিটা কোনটাকে বলতে বুঝাইতেছি আমরা? স্যার আজকে কোডটা না, কিটা হচ্ছে কি আমরা যে 3 ঘর পরে পিছাইতেছি, এখানে k = 3, মানে আমরা এখানে 3 মানে 3 ইউজ করতেছি, মানে হচ্ছে 3 ঘর পরে যাইতেছি। বুঝা গেছে স্যার? জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার 3 ঘর পরে মানে স্যার আরেকটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, 3 ঘর পর বলতে আমরা একটু আগে যেটা আমরা বলতেছিলাম যে আইজেকে। ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এইচটাকে 3 ঘর, মানে k = 3, দ্যাট মিন্স হচ্ছে h এর সাথে 3 যোগ করব, তাহলে পাবো হচ্ছে আমরা k, i এর সাথে 3 যোগ করব পাবো হচ্ছে l। জি স্যার, বুঝতে পারছি। এই কিটা দিয়ে, মানে এখন যদি আমি তাকে বলে যে ডিক্রিপশনের সময় তুমি 3, আমি ইউজ করছি কি হচ্ছে 3, তাহলে সে যদি মাইনাস করে তাহলে কি হাই পেয়ে যাবে না kl থেকে? জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন।
এখন হচ্ছে এনসাইফার। এনসাইফারটা হচ্ছে কি যে আপনার এনক্রিপশনটাকে এনসাইফার বলা হয়, ডিসাইফারটাকে ডিক্রিপশনটাকে ডিসাইফার বলা হয়। আর ক্রিপ্টোগ্রাফিতে আমি প্রথমেই বললাম যে আমরা এই যে এনক্রিপশন নিয়ে বা ডিক্রিপশন নিয়ে অথবা হচ্ছে আমরা কমিউনিকেশনটাকে সিকিউর করা নিয়ে যে স্টাডিটা, যে নলেজটা, সেটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন হচ্ছে ক্রিপ্টো অ্যানালিস্ট হচ্ছে এমন একজন পার্সন যেই পার্সনটা ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করে। ঠিক আছে? এখন সেই পার্সনটার দুটো ইন্টেনশন থাকতে পারে, একটা গুড ইন্টেনশন থাকতে পারে। গুড ইন্টেনশনটা কি? সে দেখলো যে আরে মেসেজিং এর ক্ষেত্রে তো সে মানে ইজিলি হচ্ছে কিটা জানা ফেলছে অথবা কিছু হোল পাইছে, কিছু সিকিউরিটি হোল পাইছে। সো সে হচ্ছে কি সেটা যদি ধরায় দেয় গুড ইন্টেনশনে যে আপনারা এই জিনিসটাকে যদি না করেন, হ্যান্ডেল না করেন, তাহলে আপনাদের ডাটাগুলো লিক হয়ে যেতে পারে। সে হচ্ছে আপনার গুড ইন্টেনশনে, সেই ক্রিপ্টো অ্যানালিস্ট হচ্ছে গুড ইন্টেনশনে কাজ করছে। হ্যাঁ, আর ব্যাড ইন্টেনশনে কি সে একটা হোল পাইছে, সিকিউরিটি একটা হোল পাইছে, তখন সেটাকে মিসইউজ করে সে হচ্ছে তার ডাটাটাকে আপনার হ্যাক করলো অথবা হচ্ছে কিছু ইনফরমেশন নিয়ে গেল। এখন বলেন, চিন্তা করে দেখেন, আপনারা যে অনলাইনে পেমেন্ট করতেছেন, সেই পেমেন্ট করার সময় আপনি যখন বিকাশে পেমেন্ট করতেছেন, আপনার পিন নাম্বারটাকে তাদেরকে দিচ্ছেন না? তাদের ইয়েতে এসএসএল কমার্স বলি বা যাই বলি না কেন, আমরা তাদেরকে দিচ্ছি না? জি স্যার। আমার ডাটাটাকে তারা যদি সিকিউর না করে, এইভাবে যদি এনক্রিপ্ট না করে, তাহলে তো সেটা যদি কোনো একজন হ্যাকার যদি পাইয়া যায়, তাহলে তো আমার তো ক্রেডেনশিয়াল গুলো পাইয়া গেল, আমার ব্যাংকের অ্যাকাউন্ট প্লাস হচ্ছে নেসেসারি যে ইনফরমেশন গুলো আছে সে পাইয়া গেলে তো সে ইজিলি হচ্ছে, এই যে বিভিন্ন হ্যাকাররা দেখা যায় যে ইয়ে করে আপনার হচ্ছে ব্যাংক ক্রেডিট কার্ড লুট করে, সেটা আসলে কিভাবে করে? এই সিকিউরিটি হোলের মাধ্যমেই করে কিন্তু। হ্যাঁ, ওকে, যেটা বলতেছিলাম, ক্রিপ্টো অ্যানালিস্ট হচ্ছে কি? ক্রিপ্টো অ্যানালিস্ট হচ্ছে এমন একজন পার্সন যে পার্সনটা আমার ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করে। আচ্ছা, স্ট্রিং সাইফার, ব্লক সাইফার। যদি আমার এনক্রিপশন ডিক্রিপশন অ্যালগরিদমটা একটা বিট অথবা কয়েকটা বিটের উপরে কাজ করে, সেটাকে বলা হয় স্ট্রিং সাইফার। ঠিক আছে? আর ব্লক সাইফারটা কি? ব্লক সাইফারটা হচ্ছে যে আমার একটা ব্লকের উপরে কতগুলা হচ্ছে বিট আছে, সেই কতগুলা বিটের উপরে একটা ব্লকের উপরে সেই এনক্রিপশন মেথডটা চালাবে। তো আমরা যে হাইটাকে ক্লিয়ার করলাম, সেটা কি স্ট্রিং সাইফার না ব্লক সাইফার? স্ট্রিং সাইফার। জি স্যার। এটা খুব কঠিন কোনো কিছু না, একদম সিম্পল জিনিস। স্ট্রিং সাইফার হচ্ছে যদি আমি এনক্রিপশন অথবা ডিক্রিপশন অ্যালগরিদমটা মেথডটা অ্যাপ্লাই করি একটা বিট অথবা একাধিক বিটের উপর। যদি ব্লকের উপরে অ্যাপ্লাই করি, তখন সেটা ব্লকের উপরে অ্যাপ্লাই করা বলতে কি বোঝায়? ব্লকের উপরে অ্যাপ্লাই করা বলতে বোঝায়, ধরেন আপনি হাইয়ের উপরে এনক্রিপশন করে একটা একটা মানে হাইটাকে কনভার্ট করে আপনি ধরেন হাইটাকে ট্রেস করার জন্য একটা পাইলেন। ধরেন হাইয়ের যে একটা যে কোনো অ্যালগরিদম থাকতে পারে, অর্থাৎ পুরো ওয়ার্ডটার উপরে যদি হচ্ছে আমি করি, এনক্রিপশন চালাইয়া একটা এটাকে চেঞ্জ করি, তাহলে সেটাকে বলা হয় ব্লক সাইফার। ঠিক আছে স্যার? ওকে, স্ট্রিং সাইফার গেল, ব্লক সাইফার গেল। এখন হচ্ছে কনসেপ্ট, ক্রিপ্টোগ্রাফি কয় ধরনের হয়? দুই ধরনের ক্রিপ্টোগ্রাফি আছে, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। সিমেট্রিকটা কি? সিমেট্রিকটা হচ্ছে এনক্রিপশনের জন্য যেই কিটা ইউজ করতেছি, সেই সেম কিটাই যদি আমি ডিক্রিপশনের জন্য ডিক্রিপ্ট করার জন্য ইউজ করি, সেটাকে বলা হয় সিমেট্রিক। আর এনক্রিপশন করার জন্য যদি আমি একটা কি ইউজ করি, ডিক্রিপ্ট করার জন্য যদি আরেকটা কি ইউজ করি, সেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক। কথায় কি কোনো ভেজাল আছে? স্যার আরেকবার বললে একটু ভালো হতো। ওকে, ঠিক আছে। আমরা তো দেখতেছিলাম যে হাইটাকে কি 3 ইউজ কইরা হাইটাকে একবার চেঞ্জ করতেছি, এনক্রিপ্ট করতেছি, দেন আবার 3 এই কি সেম কিটা মানে 3টাকে ইউজ করেই আবার আমরা ডিক্রিপ্ট করতেছি, তাই না? জি স্যার। যদি কিটা যদি সেম থাকে, ইউজার আমার হচ্ছে এনক্রিপশনের ক্ষেত্রেও যদি সেম থাকে, ডিক্রিপশনের ক্ষেত্রেও যদি সেম থাকে, সেটাকে বলা হয় সিমেট্রিক। জি স্যার, বুঝতে পারছি। আর আমরা যদি এনক্রিপশনের জন্য একটা কি ইউজ করি এবং ডিক্রিপশনের জন্য আরেকটা কি ইউজ করি, তাহলে সেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক। আর আমরা যে হাইটাকে কনভার্ট করছি, তাহলে সেটা কি সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? স্যার সিমেট্রিক। সিমেট্রিক, কারণ আমরা একই কি জায়গাতে ইউজ করছি। জি স্যার। সহজ না? স্যার ডিফারেন্স ইউজ করা হয় কখন?
হ্যাঁ ডিফারেন্সটা ইউজ করা হয় যদি আমার এই ইয়াটাকে যদি আরো সিকিউর করতে চাই আর কি। আচ্ছা এটা ডিফারেন্সটা কখন ইউজ করা হয় তার আগে এটা আমার আগের আনসারটা দিলেই বুঝবেন। সিমেট্রিকের ক্ষেত্রে যেহেতু হচ্ছে দুইটাই হচ্ছে সেম কি, সো এটার ক্ষেত্রে স্পেশাল কিছুই নাই। কিন্তু অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে এনক্রিপশনের প্রথম যেটা এনক্রিপশনের যে ইয়াটা কিটা সেটা পাবলিক, সেটা আসলে সবাইকে জানাই দেওয়া হয় যে হ্যাঁ এটা পাবলিক কি। আর ডিক্রিপ্ট করার জন্য যে কিটা ইউজ করা হয় সেটাকে বলা হয় প্রাইভেট কি, বুঝছেন? তো এই যে আমার ডিফারেন্সটা ইউজ করা হয় আমার কমিউনিকেশনটাকে আরো বেশি সিকিউর করার জন্য। তো আপনি বলেন সিমেট্রিকটা কি সিকিউর নাকি অ্যাসিমেট্রিকটা সিকিউর? স্যার অ্যাসিমেট্রিকটা সিকিউর, তাই না? কারণ হচ্ছে কি সেই যেই কিটা দিয়া আপনার হচ্ছে ডিক্রিপ্ট করে সেই কি কেবলমাত্র ওই সার্ভিসের যেই ওনার কেবলমাত্র সেই জানে, আর কেউ জানে না, বুঝছেন? তাহলে স্যার আমরা যে স্যার ফেসবুকে এগুলো ইউজ করতেছি এটাতে কি অ্যাসিমেট্রিক না সিমেট্রিক ইউজ করা হয় স্যার? শুনেন স্যার এগুলো তো হচ্ছে স্যার একমাত্র স্যার ব্লকচেনই মেবি অ্যাসিমেট্রিক। হ্যাঁ ব্লকচেনটা হচ্ছে আপনার ইয়াটা অ্যাসিমেট্রিক যেটা এটা ইউজ করে। আবার হচ্ছে কি যে আমরা আসলে হোয়াটসঅ্যাপের মধ্যে দেখছেন যে এন্ড টু এন্ড এনক্রিপশন মেথড, এটা এরকম একটা মেসেজ থাকে প্রায় সঙ্গে। জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ ওইটা এখন হচ্ছে কি ওই হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হয় কি যে তারা হচ্ছে কি একই কি সব জায়গায় ইউজ করে, কিন্তু আমাদের ইয়াটা যেটা থাকে টেলিগ্রামে যেটা থাকে, তো টেলিগ্রামের ক্ষেত্রে হয় কি যে আপনার মানে আমাদের এখানে ডাইনামিক ইয়া করে আর কি আপনার হচ্ছে কিটাকে সে নেয়। তো যাক সেদিকে যাচ্ছি না। তো যেটা বলতেছি আপনার কোশ্চেনটা কি ছিল জানো? কোশ্চেন মানে ওই যে আমাদের ফেসবুকে কোনটা ইউজ করা হয় সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক? ফেসবুকে তো ওরা তো ফেসবুক বলতে আর কি স্যার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো তো হোয়াটসঅ্যাপ ডাইনামিক। হ্যাঁ না হোয়াটসঅ্যাপটা মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার ইয়ে করে সিমেট্রিকটা ইউজ করে মোস্ট প্রবাবলি। আর হচ্ছে সিমেট্রিকের হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যেটা হয় সেটা তারা যদিও বলে। আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, বিষয় হচ্ছে কি যে আমাদের এখানে কিন্তু দুই ধরনের ইয়া হয়। মানে আপনারা টেলিগ্রামে দেখছেন কিনা জানি না যে পার্সোনাল বা এটাকে কি বলে কি একটা চ্যাট আছে না কি যেন মানে সেভ চ্যাট না এটার এই চ্যাটটা এই চ্যাটিংটার নাম কি জানো? আমরা যখন প্রাইভেট চ্যাট করি না, তো প্রাইভেট চ্যাট করে কি প্রাইভেট চ্যাট আর হচ্ছে আপনার নরমাল যে চ্যাটগুলো করতেছি সেটাতে হয় কি। জি স্যার ওটা স্যার জুমে থাকে স্যার, জুমে প্রাইভেট চ্যাট করা যায় এবং টেলিগ্রামে লোকাল একটা চ্যাট ফিচার করা আছে যায়। না, টেলিগ্রামে হচ্ছে আপনার একটা ফিচার আছে যে আপনি চাইলে কিন্তু প্রাইভেট চ্যাট করতে পারেন। প্রাইভেট চ্যাট হয় কি আপনি যদি আমরা যখন নরমাল যে চ্যাটিংটা করি সেটার ক্লাউড স্টোরেজ থাকে। ক্লাউড স্টোরেজ মানে হচ্ছে ধরেন তাদের তো নিজস্ব সার্ভার আছে, মেসেঞ্জারও আছে, রাইট? হ্যাঁ তো যখন আমরা নরমালি ইয়ে করতেছি ক্লাউড চ্যাট করতেছি বা ক্লাউড চ্যাটিং করতেছি বা স্টোরেজটা ইউজ করতেছি, তখন হয় কি সে হচ্ছে আপনার ইয়ে করতেছে তার কি বলে সেটাকে ক্লাউডের মধ্যে মেসেজটাকে রাখতেছে এবং হচ্ছে কেউ যদি তার সার্ভারটাকে ইউজ করে বা ওই সার্ভারটাকে যদি অ্যাক্সেস নিতে পারে তাহলে কিন্তু মেসেজগুলো সে রিড করতে পারে। কিন্তু আমি যখন প্রাইভেট চ্যাট করতেছি সেই মেসেজটা কিন্তু সার্ভারে কিন্তু সে রাখতেছে না, সেই মেসেজটা স্টোর হয় ডিভাইস টু ডিভাইসে। অর্থাৎ আপনার সাথে যদি আমি চ্যাট করি আপনার ডিভাইসের মধ্যে স্টোর হবে, আমার ডিভাইসে স্টোর হবে, মাঝখানে তাদের সার্ভারে সেটা কিন্তু কি হবে না, স্টোর হবে না। সেই জন্য সেটা প্রাইভেট চ্যাট, বুঝছেন স্যার? ওকে আর একটা বিষয় যেটা বলতেছিলাম যে ওটাতে তো স্যার মেসেজ সাথে সাথে ডিলিট হয়ে যায় না, সাথে সাথে ডিলিট ওইটাও যদি লগ আউট করেন অথবা হচ্ছে ইয়ে করেন তখন তো আপনার ওই র‍্যাম ক্লিয়ার হইলে বা ক্যাশ ক্লিয়ার হইলে তখন সেটা তার থাকে না আর কি। না স্যার বুঝি আর কি মেসেঞ্জারে স্যার একটা ভ্যানিশ মোড দিয়েছে ওটার কথা বলতেছেন। আচ্ছা ভ্যানিশ মোড ম্যাম আপনার কোশ্চেনটা বুঝিনি, আবার বলেন ম্যাম। স্যার প্রাইভেট চ্যাটে কিছু অপশন আছে সাথে সাথে টেক্সট ডিলিট হয়ে যায়, সেটার কথা বলছেন স্যার? আচ্ছা হ্যাঁ সেটাই বলতেছিলাম যে কেন ডিলিট হয়, কারণ আপনার ডিভাইসের সাথে তারা তো সার্ভারে তো সেটা স্টোর করতেছে না, দ্যাটস ওয়াই হচ্ছে সেটা স্টোর হয়ে থাকতেছেও না, বুঝেননি? ওকে তো যেটা আমি বলতে চাচ্ছিলাম আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে আমাদের যখন হচ্ছে ওই কি যেই কিটা দিয়ে সে ডিক্রিপ্ট করে, এখন তো আপনি বলতে পারেন যে তাদের সার্ভারে তো সেই কিটা আছে, তাহলে তো সার্ভার নিয়ে যারা কাজ করে ওই ধরেন ফেসবুকের যে এমপ্লয়ি গুলো আছে, ফেসবুক না হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যে এমপ্লয়ি আছে তারা তো হচ্ছে ওই কিটা দিয়ে তো হচ্ছে ডিক্রিপ্ট করতে পারে, তাই না? তারা যেন সেটা না পায়, অ্যাক্সেস যেন না পায়, সেজন্য এই কিগুলোর জন্য আলাদা অন্যান্য মানে সার্ভার ইউজ করে যেন হচ্ছে তারা যেন ওই সেন্টার থেকে সেই ইয়াগুলো না পায়। যাক এত ডিপলি যাওয়া লাগবে না, বাট মেইনলি যেতটুকু জানলেই হবে সেটা হচ্ছে কি আমার ক্রিপ্টোগ্রাফি কনসেপ্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। সিমেট্রিক যেটা সেটা হচ্ছে আপনার একটু আগে যেই ফুল প্রসেসটার কথা বললাম না, সেই প্রসেসটাকে একটা আপনার এখানে ভিজুয়ালাইজ করছে ডায়াগ্রাম দিয়ে। সো আশা করি এখানে না বোঝার কিছুই নাই, তাই না? ওই ইন্টারনেট দিয়ে বুঝাইতেছে যে আপনার ইন্টারনেট তো বুঝলাম, আর কিছু বলার নেই। আচ্ছা এখনো কিছু ইন্টারনেটটাকে এখানে ক্লাউড হিসেবে ইউজ করা হচ্ছে।
ইন্টারনেটটা ক্লাউড হিসেবে ক্লাউড দিয়ে বুঝাইছে আর কি, ক্লাউড স্টোরেজ। জি স্যার, জি স্যার। ওকে, এখন দেখেন আমি এতক্ষণ যা কিছু বললাম সেগুলো থিওরিটিক্যালি বললাম, আর এখন যেটা বলবো সেটা হলো ম্যাথমেটিক্যালি। এতক্ষণ যা বলছে সেটারই এটার একটা ম্যাথমেটিক্যাল একটা কনভার্সন, নাথিং এলস। দেখেন সি দিয়ে বুঝাইতেছি কনভার্টেড যে টেক্সটটা, সি দিয়ে বুঝাইতেছি কনভার্টেড যে টেক্সটটা, সেই আমার প্লেন টেক্সটটা, যেই টেক্সটটার উপরে আমরা এনক্রিপশন চালাবো সেই টেক্সটটা হচ্ছে পি। ক্লিয়ার? তাহলে আমার হাইটা কোথায় আছে? পি তে আছে না? সবাইকে বুঝতে পারছেন? জি স্যার। পিতে আছে আমার হাইটা অথবা আমার টেক্সটটা। এখন আমার কথা হচ্ছে যে আমার পি যদি টেক্সট হয় তাহলে কেটা কত? আমার যে एग्जांपलটা ছিল হাইটা কে হয়ে গেছে, তাহলে কেটা কত? 3, তাই না? তাহলে তো সবাই বুঝছেন। দেখেন অর্থাৎ পি টেক্সটের উপরে কে 3 চালাইলাম, কি চালাইলাম? এই যা চালাইলাম সেটা হচ্ছে অ্যালগরিদম, এনক্রিপশন অ্যালগরিদম। এটা একটা ফাংশন ধরতে পারেন। অ্যালগরিদম মানে একটা ফাংশন, কতগুলা আপনার হচ্ছে সিকোয়েন্স অফ কোড, কতগুলা লাইনের কোড, ঠিক আছে? সো আমার এই যে পি হাই পাঠাইলাম এবং পিন পাঠাইলাম, সেটার উপরে প্রসেস কইরা কে প্রসেস করবে? ই এ প্রসেস করবে। ই এটা কি? এনক্রিপশন অ্যালগরিদম। অ্যালগরিদম মানে কি? কতগুলা আমার ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন বা একটা প্রোগ্রাম। সো সে করবে কি? আমার প্লেন টেক্সটের উপরে কে এর বেসিসে একটা এনক্রিপশন চালাবে। চালানোর পর যে টেক্সটটা পাবো সেটা হচ্ছে সি, অর্থাৎ সাইফার টেক্সট, আর সিটাই হচ্ছে আমার কেএল। তাহলে এটা কি খুব কঠিন কথাবার্তা? দেখলাম খুব কঠিন মনে হইলো। এতক্ষণ যা কিছু বলছি সেটারই কি একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন না এটা? সিমেট্রিক্যাল। জি স্যার। ওকে, এটা কোনো কঠিন কিছু না। সি মানে হচ্ছে আমার সাইফার টেক্সটটা, অর্থাৎ কনভার্টেড টেক্সটটা, অর্থাৎ এনক্রিপ্টেড টেক্সটটা, আর সেটাকে আমরা এনক্রিপশন অ্যালগরিদম চালাইতেছি পি টেক্সটের উপর কে বেসিসে, কে কি এর বেসিসে, ঠিক আছে? ওকে, সেম প্রসেসটা আমাদের ডিক্রিপশনের জন্য হয়, কিন্তু এখানে আমরা কে এর পরে কমা দিয়ে পি দিব না, দিব কি? সি। তাহলে সিটা কি এখানে? সাইফার টেক্সট না, সিটা হচ্ছে কেএল, সাইফার টেক্সটটা, যেটা কনভার্টেড হয়ে গেছিল, যেটা এনক্রিপ্টেড হয়ে গেছিল, সেই এনক্রিপ্টেড টেক্সটটা হচ্ছে আমার সি। সেই এনক্রিপ্টেড টেক্সটের উপর কে এর বেসিসে আমরা যখন ডিক্রিপশন অ্যালগরিদম চালাবো তখন আমরা সেই পি পাবো। পিটা কি? প্লেন টেক্সট। তাহলে এই দুইটা স্লাইডের মধ্যে কোনো কোশ্চেন আছে বা কঠিন কোনো কিছু এখানে, মানে এমন কোনো কিছু আছে এখানে যেটা আসলে বোঝা যাচ্ছে না? না স্যার, খুবই সহজ। লেখাপড়াগুলো খুবই সহজ যদি আপনি একটু লেখাপড়াগুলো লেখাপড়া না হিসেবে নিয়ে একটু মজা হিসেবে নিতে পারেন। আমি আপনাকে আরেকটা বিষয় एग्जांपल দেই। আমি যে আপনাদেরকে যেহেতু আমার থেকে তো অলস তো আর কেউ নাই, তো আমি যেহেতু অলস, তো আমি একটু লেখাপড়া একটু কম করতে আমার ভালো লাগে। তো কম করতে যেহেতু ভালো লাগে, কিন্তু হচ্ছে যে পরীক্ষায় তো পাস করা লাগবে, সো সেই ক্ষেত্রে করতে হয় কি আমাদের একটু ট্রিকি হওয়া লাগে। যেমন একটা অ্যাড আছে না, যে ওই যে আপনার হচ্ছে আপনার টিনের যে শ্বশুরবাড়িতে গেছে, যে যদি একটু চালাক না হয় তাহলে তো দুনিয়াটাতে চলে না, কি জানি একটা ইয়ে ছিল না? জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি না, আমরা দামের দিকে যাব না, বাট যে দুনিয়াতে চলতে গেলে একটু ট্রিকি হওয়া লাগবে, একটু চালাক হইতে হবে, বুঝছেন? সো আপনার লেখাপড়ার ক্ষেত্রেও সেম, আপনি যতটা ট্রিকি হবেন ততটা হচ্ছে আপনি আপনার লেখাপড়াতে ততটা সাকসেসফুল হতে পারবেন। সো যেমন হচ্ছে আমাদের মৌলগুলো ছিল না আমাদের? জি স্যার, রসায়নের মৌল স্যার। রসায়নের যে পারমাণবিক যে মৌলগুলো ছিল, আমি আসলে আমার যেহেতু মনে রাখা লাগবে, আমি আপনাদের সাথে এটা শেয়ার করবো না, যেহেতু আমি পার্সোনালি মনে রাখার জন্য আমি আমার মতো করে এগুলাতে এমন ভাবে কিছু ট্রিক খাটাইছিলাম যেন হচ্ছে ইজিলি আমি মনে রাখতে পারি। ঠিক আছে স্যার, হালিমাকে রুবি সেচে ফেলবে। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি এইটা। এগুলো তো হচ্ছে আপনারা আপনার একটা জিনিস হচ্ছে কি, যে মেথডটা আপনি নিজে বানাইছেন সেটা আপনার জন্য যতটা ইফেক্টিভ, আরেকজনের মেথড তো সেই মুখস্থের মধ্যে হচ্ছে, তাই না? তো সবসময় চেষ্টা করবেন যেন হচ্ছে একটু এই টাইপের বিষয়গুলোতে নিজেরা যেন একটু ইনভেস্ট করতে পারে, টাইম ইনভেস্ট করতে পারে। যেমন হচ্ছে আপনারা নাম্বার সিস্টেম পড়ছিলেন, নাম্বার সিস্টেম যে ডেসিমাল থেকে হেক্সাতে কনভার্ট করা, এই জিনিসগুলো আপনাকে যদি এখন বলা হয় যে স্যার আপনি এই কনভার্সনটা ডেসিমাল থেকে হেক্সা যান বা হেক্সা থেকে এই কনভার্সনটা এখন দিলে আপনারা পারবেন? পারবো, হয়তো একটু সময় বেশি লাগবে। এটার উপরে আমি আসলে কি, যখন আমি এটা নিয়ে স্টাডি করতে গেছি তখন আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু অলস মানুষ, তো আমাকে একটু ট্রিক খাটানো লাগবে। সো আমি এমন একটা ফর্মুলা নিজের মতো করে বানাইছি যে 5 মিনিট আমি জাস্ট 5টা লাইনকে 6টা লাইন দেখলে আমি বুঝতে পারি যে কোন কনভার্সন থেকে কোনটা থেকে কোনটা যাইতে কি ধরনের আমার অ্যালগরিদমটা হইতে পারে।
সো এইভাবে একটু ইয়ে করবেন আর কি, যে আপনারা একটু চেষ্টা করবেন যে একটু ট্রিক খাটে লেখাপড়াটাকে ইন্টারেস্টিং করার জন্য। তো যাই হোক, তো এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে আমাদের এনক্রিপশনের জন্য তো দুইটা কি ইউজ করা হয় তাই না, একটা হচ্ছে এনক্রিপশনের জন্য আর একটা হচ্ছে ডিক্রিপশনের জন্য। এনক্রিপশনের জন্য যেটা ইউজ করা হয় সেটা পাবলিক কি, আর ডিক্রিপশনের জন্য যেটা করা হয় সেটা প্রাইভেট কি, অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে। ওকে, ইয়াটা যেটা আমাদের ইকুয়েশন যেটা সেটা পুরোটাই সেম। এনক্রিপশনের ক্ষেত্রে ওই সময় কেবলমাত্র কে ছিল, আর এখন কে পি কি পিইউবি, পিইউবি দিয়ে কি বুঝাইতেছে, এটা একটা পাবলিক কি, আর বাকি সব সেম। আর কে পি দিয়ে বুঝাইতেছে এই কেটা হচ্ছে প্রাইভেট কি। আজকে আমরা তাহলে এতটুকু পর্যন্ত রাখবো, কারণ এরপরে যেগুলো দেখবো সেটা হচ্ছে আমাদের যে ক্রিপ্টোগ্রাফিক যে টেকনিকটা, আমরা তখন তো বললাম যে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, ওইভাবে চেঞ্জ করতে পারি, এনক্রিপ্ট করতে পারি, ডিক্রিপ্ট করতে পারি। সো এগুলার রিয়েল লাইফে কিভাবে চেঞ্জ হয় সেগুলোর মেথড, কয়েকটা মেথড দেখবো। যেমন প্রথম যেটা আছে স্ট্রিম সাইফার। স্ট্রিম সাইফার মানে কি, আমরা একটা ক্যারেক্টার ধরে আমরা এনক্রিপ্ট করব। সো একটা বিট ধরে যখন ইয়ে করবো, তার কতগুলো প্রসেস আছে। যেমন প্রথম যেটা সেটা হচ্ছে একদম ইজিয়েস্ট যেটা, সেটা হচ্ছে সিম্পল ডিভিশন বাই কি। আমরা যেটা করছিলাম 3 যোগ করে দিছিলাম। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে কি, আমরা এখানে ইয়ে বের করব, ভাগশেষটার সাথে একটা রিলেশন আছে সেটা দেখাবো। সো নেক্সট ক্লাসে আমরা দেখাবো হচ্ছে এই মেথডগুলো কিভাবে কাজ করে। যেমন সিজার সাইফার আছে, বিগিনার সাইফার আছে, প্লেফেয়ার। তো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট 2-3টা দেখার জন্য। তো আজ এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো স্লাইডে বুঝতে পারেন না এমন কোনো স্লাইড আছে? না স্যার। স্যার আমার একটা স্লাইড স্লাইড রিলেটেড না, অন্য একটা কোশ্চেন ছিল। সেটা হলো স্যার আমাদের কোর্সের এন্ডিংটা স্যার কিরকম ভাবে হবে, কোনো প্রজেক্টের মাধ্যমে নাকি স্যার কোনো এক্সামের মাধ্যমে? হ্যাঁ, একটা প্রজেক্টের মাধ্যমে হবে। ওকে, আপনি ভালো একটা কথা মনে করছেন সুকান্ত, এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, অলরেডি বলে ফেলি কারণ আমি ভুলে যাবো আবার। সুকান্ত, আমরা হচ্ছে কি, আমরা 3 জন করে একটা গ্রুপ করে ফেলবো, ঠিক আছে? আমাদের যেহেতু মিড ফাইনাল নাই এটাতে, তো হচ্ছে আমরা করবো 3 জন করে একটা গ্রুপ করে ফেলবো। সেই গ্রুপটা হবে কি, যে আপনারা ওই গ্রুপটা করার পর সেই গ্রুপের আমরা প্রজেক্ট দিয়ে দেবো। আমি কতগুলো প্রজেক্ট, আপনাদের গ্রুপ তৈরি হলে আমি কতগুলো প্রজেক্টের টাইটেল দিয়ে দেবো। মানে নট ম্যান্ডেটরি যে আপনারা ওই টাইটেলের উপরেই প্রজেক্ট করবেন। আপনারা যদি নিজস্ব কোনো আইডিয়া থাকে বা আপনাদের কোনো নিজস্ব চয়েস থাকে, সেই চয়েসে আপনারা প্রজেক্ট করতে পারবেন। বাট আপনাদের অনেক ফুল মার্কস কিন্তু ডিপেন্ড করবে আপনাদের এই প্রজেক্টের উপরে। আমি এটার উপরে ভাইবা নিব, তারপর অনেক কিছু নিব। তো সেইগুলোর উপর বেস করলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কতটুকু কি কাজ করছেন না কাজ করছেন। এমন ভাবে একটা প্রজেক্ট নিবেন যেন হচ্ছে 3 জন প্রজেক্টটা করতে পারেন এবং হচ্ছে 3 জনের যেন কন্ট্রিবিউশন থাকে। এবং আমি নেক্সট উইকে হচ্ছে এটার উপরে একটা করব, যে আমরা আমাদের 2 মাসের একটা প্রজেক্ট যেটা নিব, সেই প্রজেক্টের কাজ ভাগ করে দেওয়া এবং হচ্ছে মডিউল নিয়ে কাজ করা, যে আপনার একজন এই মডিউলে কাজ করবেন, আরেকজন আরেক মডিউলে কাজ করবেন। এই টাইপের হইলে খুব ভালো হয়। তো প্রথমে যেটা দরকার স্যার আমাদের কোন প্রজেক্টটা তো হবে যে স্যার এটা কি কোড রিলেটেড হবে, কোডিং হিসেবে আমরা কোনটা সিলেক্ট করব স্যার? এটা যে কোনো ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, সেটাতে কোনো স্যার মেম্বার বাড়ানো যাবে না? মেম্বার বাড়াইতে গেলে স্যার হচ্ছে লাগবে, প্রজেক্টটাকে আমাকে দেখাইতে হবে যে ভ্যালিড একটা রিজন লাগবে যে স্যার আমাদের এত বড় প্রজেক্ট আমরা আসলে 3 জনে পারতেছি না, সো আমাদের স্যার 4 জন 5 জন লাগবে। জি স্যার, ফার্স্ট ক্লাসে বলছিলেন স্যার এটা ডিটেইলসটা। স্যার আরেকটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ শিওর ম্যাম। স্যার আসলে এই সফটওয়্যার প্রজেক্টের এটা কি নিয়ে হইতেছে? আমরা বুঝলাম আজকে এটা পড়লাম, যেমন আগে ছিল না জাভা নিয়ে, তারপরে এটা কি নিয়ে? আচ্ছা, এই সফটওয়্যার প্রজেক্টটা হচ্ছে আপনার একটা প্রজেক্টকে কিভাবে চিন্তা করতে হয়, সেই প্রজেক্টের কাজগুলোকে কোন ফ্লোতে নিতে হয়, কিভাবে এখানে কোডিং কি করতেছেন তার চেয়েও বেশি হচ্ছে কি আপনি কতটা অর্গানাইজড ওয়েতে একটা প্রজেক্টকে দাঁড় করাইতেছেন, এই জিনিসটা শেখানো হবে। লাইক হচ্ছে অলরেডি আপনারা মেথোডোলজি নিয়ে পড়ালেখা করছেন তাই না, যে সফটওয়্যার মেথোডোলজি বা এই মেথোডোলজি নিয়ে দেখানো হবে। দেন হচ্ছে গিট নিয়ে কখনো কাজ করছেন, কন্ট্রোল ভার্সন, যে আমরা একটা প্রজেক্ট যখন 3-4 জন কাজ করতে চাই তখন সেটাকে আমরা গিটে করি, আমরা গিট দিয়ে সেটাকে হ্যান্ডেল করি। লাইক হচ্ছে আমরা গিটের মধ্যে ওই প্রজেক্টটা করে দিব, দেন যে যার পর্শনে কাজ করবে সাবমিট করে দেয়। হ্যাঁ, সেটাকে একজন হোস্ট থাকবে, সেটাকে বলা হয় আপনার পুশ করে দেয়। হ্যাঁ, একজন হোস্ট থাকবে এবং সেটাকে পুশ করে দেয়। সো এটার উপরে আমাদের একটা ক্লাস আছে। সো আলটিমেটলি ফুল কোর্সটা আলটিমেটলি যেটাতে ফোকাস করে সেটা হচ্ছে আপনি আপনার একটা প্রজেক্টে কিভাবে করবেন সেই, এবং হচ্ছে সেটা কোন প্রসেসে করলে সেটাকে আপনার ইফেক্টিভ একটা দিবে। যেমন হচ্ছে আমরা
আমাদের ইয়ে থাকে, যেমন আচ্ছা এগুলো নিয়ে আরো আমাদের নেক্সট চ্যাপ্টার গুলো আছে। আপনারা যদি একটু ভিএলসি সফটওয়্যার প্রজেক্ট স্যার, হ্যাঁ আপনারা যদি ভিএলসি যদি স্লাইড গুলো যদি একটু লাস্ট নামগুলো একটু দেখেন স্লাইড গুলো, তাহলে অ্যাটলিস্ট বুঝবেন যে আসলে আমরা কি কি পড়বো। তারপর আমি যেটা যদি একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে আমরা প্রজেক্ট মেথোডোলজি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে ম্যানেজ করব, তারপর মেথোডোলজি গুলো কি হইতে পারে, যে কোন মেথোডোলজি, যেমন অ্যাজাইল মেথোডোলজি, লাইক হচ্ছে ওয়াটারফল মেথোডোলজি থাকে। ওয়াটারফল মেথোডোলজি হয় কি, যে আপনি একটা কাজ ধরছেন, ধরে ধরে আগাইতে যাচ্ছেন, কোনো একটা যদি চেঞ্জেস আসে তাহলে আবার প্রথম থেকে সেটাকে আবার শুরু করতে হয়। সো এটা একটা এটা যেহেতু ফ্লোটা যেহেতু মানে আমাদের ডেও এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন হচ্ছে ডেও এর ক্ষেত্রে যেটা হয় যে সেটা সামনের দিকে আগাইতে থাকে, সো আবার নতুন কোনো ডেও তৈরি একদম প্রথম থেকে হয়, এই কনসেপ্টটা থেকে ওয়াটারফল মডেল। কিন্তু এটা আসলে ইন্ডাস্ট্রিতে খুব বেশি একটা ইফেক্টিভ হয় না, বা ছোট প্রজেক্টের জন্য কাজে হয়, কিন্তু বড় প্রজেক্টের ক্ষেত্রে যদি আবার প্রত্যেকটা চেঞ্জেস এর জন্য যদি আবার প্রথম থেকে শুরু করতে হয় তাহলে সেটা কত টাইম কনজিউমিং বিষয় সেটা বলবো যে। আর সেই ক্ষেত্রে অ্যাজাইল মেথোডোলজি করা হয়, যে আমার পুরো প্রজেক্টটাকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, ভাগ করে দেন ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করা হয়, যেন যদি কোনো আপডেট আসে তাহলে সেটা ওই মডিউলের জন্য আপডেট করা হয় বা ওই ছোট পোরশনটাতে যেন আপডেট করা হয়। অ্যাজাইল মেথোডোলজি খুব পপুলার একটা মেথোডোলজি। সো আসলে আমরা কোন মেথোডোলজি ইউজ করব বা প্রজেক্টটাকে কিভাবে ম্যানেজ করব, মেইনটেইন করব, এই থিওরিটিক্যাল বেসিক বিষয়গুলো নিয়ে আমরা এই ফুল কোর্সে আলোচনা করব। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা গিট মানে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম, যেটা যে আমরা কিভাবে ভার্সন কন্ট্রোল করতে পারি, যে মাল্টিপল ডেভেলপার কিভাবে একটা প্রজেক্টে কাজ করতে পারি, অথবা হচ্ছে আমি ধরেন আজকে কোড করে পুশ করে রেখে দিলাম, পরবর্তীতে যদি আমি আবার 1 মাস 2 মাস পরে আবার সেই প্রজেক্টটা নামাইতে গেলে আমি পুল করে নামাই নিলাম, বা আবার যদি একাধিক যদি মেম্বার্স কাজ করে তাহলে তারা কিভাবে এটাকে সিনক্রোনাইজ হবে। তো এই বিষয়গুলো নিয়ে ফুল ডিসকাশন হবে আর কি। বুঝতে পারছেন ম্যাম? জি স্যার। স্যার আমাদের এই ক্লাসটা একটু আগায় আনলে হয় না? জি স্যার, একটু সকাল দিকে মানে একটু বিকালে হয়ে যায় তো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা আপনাকে একটু নোট ডাউন করে রাখি। আমি আপনাদেরকে এইটা বিষয়টা আমি সিআর যদি স্যার আপনি স্যার সম্ভব হয় আর কি। সিআর কে আছেন এখানে? জি স্যার। সিআর কে যেন ছিলেন সাজিদ, তাই না? সাজিদ। জি স্যার। ওকে সাজিদ, আমি হচ্ছে আপনার সাথে এটা নিয়ে কথা বলবো, কথা বলে এই সময়টাকে আপনাদের সুবিধা মতো একটা ডেটে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি। আমি একটু নোট ডাউন করে রাখি। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? আরাফাত কি বলবি না তুই? স্যার এই প্রজেক্টের আইডিয়াটা কি আমাদের কবে দেওয়া লাগবে আপনাকে, যে আমরা এই প্রজেক্ট করতে নেক্সট উইকে স্যার। নেক্সট ক্লাসটা ওকে স্যার। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না স্যার, বিএলসি কিন্তু ডাউন হয়ে গেছে, ইন্তেকাল করছে। বিএলসি তে ঢোকা যাচ্ছে না স্যার। এখন তো স্যার মাত্রই দেখলাম স্যার বিএলসি তে। না স্যার ঢোকা যাচ্ছে না স্যার বিএলসি তে। স্যার মাত্রই দেখলাম। না স্যার ডাউন স্যার। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ার কাজ চলতেছে আর কি, একটু মেইনটেনেন্সের কাজ চলতেছে, আমাদেরকে মেইল করা হয়েছিল। তো আমি কি স্লাইডটাকে আপনাদের টেলিগ্রামে দিয়ে দিব নাকি স্লাইডটা আপনাদের আছে অলরেডি? স্যার টেলিগ্রামে দিলে ভালো হয়। জি স্যার। কালকে থেকে তো স্যার ঢুকতে পারতেছ না বিএলসি তে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে টেলিগ্রামে দিয়ে দিব। আর আপনারা এখানে অ্যাটেন্ডেন্সটা দেওয়া শুরু করেন, আর আমি আপনাদের এই ক্লাসটাকে রিশিডিউল করে দেখি যে আপনাদের সুবিধা মতো কোনো একটা ডেতে ইয়ে করতে পারি কিনা, শিফট করতে পারি কিনা। আর আরেকটা বিষয় এই তো আজকে আমাদের এটাই থাক। আমাদের নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে আমাদের প্রজেক্টে আমরা শিফট হব। ওকে ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে সবাই ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার রেকর্ডিংটা তো স্টপ করে না স্যার।